আসসালামু আলাইকুম। আজ আমরা এসএসসি ২৫ পরীক্ষার্থীদের শেষ সময়ের প্রস্তুতি হিসেবে পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায় ভৌত রাশি ও পরিমাপ সম্পর্কে আলোচনা করব। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। শুরুতে আমরা এই অধ্যায়ের বিগত বছর সময়ের বোর্ড প্রশ্নের একটু বিশ্লেষণ দেখি। আমরা দেখছি ২০১৮ সালে এই অধ্যায় থেকে এমসিকিউ এসেছিল ৫টি এবং সিকিউ এর ক্ষেত্রে কেবলমাত্র খ এসেছিল, অর্থাৎ ক, গ, ঘ এগুলো আমাদের এই অধ্যায় থেকে আসেনি। আবার ২০১৯-এর বেলায় আমাদের এখান থেকে শুধু ক এসেছিল, আর কিছু এমসিকিউ এসেছিল, কিন্তু খ, গ, ঘ আসেনি। পরবর্তী সময়ে ২০২০-এও আমরা দেখছিলাম সৃজনশীল আসার প্রবণতাটা ছিল কম, কিন্তু আমরা যদি ২১, ২২, ২৩, ২৪ এই বছরগুলো একটু খেয়াল করি, সেক্ষেত্রে আমরা দেখছি এই অধ্যায় থেকে সৃজনশীল আসার প্রবণতাটা বেড়ে গেছে। অর্থাৎ বিগত সময়গুলোতে এই অধ্যায় থেকে সিকিউ কোশ্চেন না আসলেও রিসেন্ট সময় অর্থাৎ বিগত বছরগুলোতে আমরা দেখছি এই অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন আসার সম্ভাবনা বেড়ে গেছে। অর্থাৎ এই অধ্যায়টি আমাদের সৃজনশীল প্রশ্নের জন্য পড়তে হবে, আবার এমসিকিউ প্রশ্নের জন্য পড়তে হবে। আমরা দেখছি এই ২০২৪ সালে এখান থেকে ৩টা, ২টা, ৪টা, ১টা, অর্থাৎ এখান থেকে এমসিকিউ আসি। এই অধ্যায়টা একদম ছোট একটা অধ্যায়, তো এই অধ্যায় থেকে বিশেষ কিছু অংশ আপনারা যদি পড়েন, সেক্ষেত্রে আপনারা অনায়াসে সিকিউ এর আনসার করতে পারেন এবং এমসিকিউ এর আনসার করতে পারেন। তো আমরা চ্যাপ্টারটি শুরু করি। শুরুতে আমরা আলোচনা করব রাশি সম্পর্কে। ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে ভৌত রাশি বলে। অর্থাৎ আমরা যে সকল বৈশিষ্ট্য পরিমাপ করতে পারি, অর্থাৎ আমরা যাই পরিমাপ করতে পারি তাকেই বলা হয় ভৌত রাশি। যেমন আপনাকে যদি বলি এখন কয়টা বাজে, সেক্ষেত্রে আপনি কিন্তু স্পেসিফিক একটা সময় বলবেন। আপনি বলতে পারেন সকাল ৮টা, বলতে পারেন সকাল 10টা, বলতে পারেন দুপুর 1টা, বলতে পারেন বিকাল 4টা বা সন্ধ্যা 6টা অথবা রাত 8টা। অর্থাৎ আপনি স্পেসিফিক কোনো একটা সময় বলতেছেন, এক্ষেত্রে আমরা সময়কে পরিমাপ করতে পারতেছি। এক্ষেত্রে আমরা সময়কে বলবো একটা ভৌত রাশি। আবার যদি বলি আপনার ওজন কত, আপনি বললেন এত কেজি, সেক্ষেত্রে আপনার ওজনটাও একটা ভৌত রাশি। অর্থাৎ আমরা যা কিছু পরিমাপ করতে পারি তাকেই বলা হয় ভৌত রাশি। নির্ভরশীলতার ভিত্তিতে এই ভৌত রাশিকে আমরা দুই ভাগে ভাগ করি। কিছু হচ্ছে মৌলিক রাশি এবং বাকি কিছু হচ্ছে আমাদের যৌগিক রাশি। এই মৌলিক রাশি আর যৌগিক রাশি সম্পর্কে আমাদের এই অধ্যায়ে আলোচনা করা হবে। আবার আমরা যদি দিকের ভিত্তিতে রাশিকে শ্রেণী বিভক্ত করি, সেক্ষেত্রে আমরা দেখছি দিকের ভিত্তিতে রাশি হচ্ছে দুই প্রকার। কিছু রাশিকে আমরা বলবো স্কেলার রাশি, আবার কিছু রাশিকে আমরা বলবো ভেক্টর রাশি। এই স্কেলার রাশি এবং ভেক্টর রাশি সম্পর্কে আমরা গতি অধ্যায়ে আলোচনা করব। তারপরও আমরা এই অধ্যায়ে কিছু একটু জেনে নেই। স্কেলার রাশি হচ্ছে অদিক রাশি, অর্থাৎ যে সকল রাশিকে কেবলমাত্র মানের সাহায্যে উপস্থাপন করা যায়। যেমন আমি একটু আগে বললাম এখন কয়টা বাজে, সেক্ষেত্রে আপনি কিন্তু বলেছেন যে স্পেসিফিক কোনো একটা সময় বলেছেন, আপনি বলেছেন এখন সকাল 9টা, অর্থাৎ আপনি কেবলমাত্র মান বলেছেন যে সকাল 9টা, এক্ষেত্রে আপনার দিক লাগেনি। এক্ষেত্রে আমরা সময়কে বলবো স্কেলার রাশি। কিন্তু আপনাকে যদি বলি আপনার বাড়ি কোথায়, সেক্ষেত্রে কিন্তু আপনি বলবেন যে ধরুন বাস স্ট্যান্ড থেকে পূর্ব দিকে আপনার বাড়ি। তো সেক্ষেত্রে আপনি এটিকে কীভাবে বলবেন? আপনি বলবেন বাস স্ট্যান্ড থেকে 3 কিলোমিটার পূর্বে গেলে আমার বাড়ি পাওয়া যাবে। সেক্ষেত্রে একটু দেখুন, আপনি বাস স্ট্যান্ড থেকে পূর্ব দিক, অর্থাৎ আপনি দিক বলতেছেন পূর্ব দিক, আর দূরত্ব বলতেছেন কতটুকু, 3 কিলোমিটার। এক্ষেত্রে আপনার বাড়ির অবস্থান বোঝানোর জন্য আপনাকে দিক ব্যবহার করতে হচ্ছে এবং মান ব্যবহার করতে হচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে আমাদের দিক ও মান দুটাই লাগতেছে। এই ধরনের রাশিকে আমরা বলবো ভেক্টর রাশি। অর্থাৎ কেবলমাত্র যদি মানের প্রয়োজন হয় তাকে আমরা স্কেলার রাশি বা অদিক রাশি বলবো, এবং যদি আমাদের মান ও দিক উভয়ের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা তাকে ভেক্টর রাশি বা সদিক রাশি বলবো। তো আমরা মৌলিক রাশি সম্পর্কে আলোচনা করি। যে সকল রাশি অন্য কোনো রাশির ওপর নির্ভরশীল নয়, বরং অন্য সকল রাশি এদের ওপর নির্ভরশীল, সেসব রাশিকে মৌলিক রাশি বলে। অর্থাৎ যে সকল রাশি কারো ওপর নির্ভরশীল নয় তাদেরকে আমরা বলবো মৌলিক রাশি। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা ইত্যাদি। এগুলো হচ্ছে আমাদের মৌলিক রাশি। অর্থাৎ দৈর্ঘ্য কারো ওপর নির্ভর করে না, সময় কারো ওপর নির্ভর করে না, ভর কারো ওপর নির্ভর করে না, তাপমাত্রা কারো ওপর নির্ভর করে না, এই জন্য এদেরকে আমরা বলবো মৌলিক রাশি। আর এই ভৌত জগতে মৌলিক রাশি হচ্ছে 7টি। আপনাকে এই 7টি রাশি মুখস্থ রাখতে হবে। আর রাশিগুলো হচ্ছে দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা, পদার্থের পরিমাণ। আমাদের এই 7টা রাশি মুখস্থ রাখতে হবে। এক্ষেত্রে দৈর্ঘ্যর এসআই একক হচ্ছে মিটার, ভরের এসআই একক হচ্ছে কিলোগ্রাম, সময়ের এসআই একক হচ্ছে সেকেন্ড, তাপমাত্রার এসআই একক হচ্ছে কেলভিন, তড়িৎ প্রবাহের এসআই একক হচ্ছে অ্যাম্পিয়ার, দীপন তীব্রতার এসআই একক ক্যান্ডেলা এবং পদার্থের পরিমাপের এসআই একক হচ্ছে মোল। আমরা এই মিটারকে উপস্থাপন করি ছোট হাতের এম দ্বারা, কিলোগ্রামকে উপস্থাপন করি কেজি দ্বারা,
সেকেন্ডকে প্রকাশ করি এস দ্বারা, কেলভিনকে প্রকাশ করি বড় হাতের কে দ্বারা, অ্যাম্পিয়ারকে আমরা উপস্থাপন করি বড় হাতের এ দ্বারা, ক্যান্ডেলাকে আমরা সিডি দ্বারা উপস্থাপন করি এবং মোলকে আমরা এমও এল দ্বারা উপস্থাপন করি। আপনাকে এই রাশিগুলো মুখস্থ রাখতে হবে, এদের এসআই একক মুখস্থ রাখতে হবে এবং এদেরকে আমরা কিভাবে প্রকাশ করি এটিও আপনাকে জেনে রাখতে হবে। 7টা মৌলিক রাশি আমরা সহজেই মনে রাখতে পারি। এক্ষেত্রে মৌলিক রাশিগুলো মনে রাখার সহজ কৌশল হচ্ছে শততা ভোরের দ্বীপ দিবালোকে। এক্ষেত্রে আমাদের এই প্রথম দন্ত স দ্বারা আমাদের বোঝায় সময়, পরের ত দ্বারা আমাদের বোঝাবে তড়িৎ প্রবাহ, তারপরে তা দ্বারা আমরা বুঝবো তাপমাত্রা অর্থাৎ শততা। এখান থেকে আমরা 3টা মৌলিক রাশি পাবো। এরপর ভোরের, এটার দ্বারা আমরা বুঝবো ভর, এখান থেকে আমরা মৌলিক রাশি পাবো একটা, এবং দ্বি এখান থেকে পাবো দীপন তীব্রতা, প এখান থেকে আমরা পাবো পদার্থের পরিমাপ অর্থাৎ শততা থেকে আমরা পাচ্ছি 3টা, ভোরের এখান থেকে পাচ্ছি একটা, দ্বীপ এখান থেকে পাচ্ছি 2টা, আর দিবালোকে এখান থেকে আমরা পাবো দৈর্ঘ্য অর্থাৎ এখান থেকে আমরা পাচ্ছি একটা। এই 7টা মৌলিক রাশি আমরা এই একটা লাইন মুখস্থ রাখার মাধ্যমে মনে রাখতে পারি। এবার আমাদের একটা এমসিকিউ প্রশ্ন সলভে আসা যাক। আমাদের বলা হচ্ছে নিচের কোনটি মৌলিক একক। আপনাদের আমি বলেছিলাম মৌলিক রাশিগুলোর এসআই একক আপনাদের মুখস্থ রাখতে হবে। আপনাকে এখানে বলা হচ্ছে নিচের কোনটি মৌলিক একক, সেক্ষেত্রে আমাদের যে মুখস্থ মানগুলো আছে আমরা সেই মুখস্থ মানগুলোর দিকে খেয়াল রাখবো। আমাদের প্যাসকেল এটি হচ্ছে চাপের একক, জুল এটি হচ্ছে কাজের একক, নিউটন এটি হচ্ছে বলের একক, আর কেলভিন এটি হচ্ছে আমাদের তাপমাত্রার একক। আর আমরা জানি তাপমাত্রাই হচ্ছে আমাদের মৌলিক রাশি। এক্ষেত্রে আমরা বলবো নিচের হচ্ছে মৌলিক রাশির একক হচ্ছে কেলভিন, আর এই কেলভিনটা আমাদের বোঝায় তাপমাত্রার এসআই একক। তো এই ক্ষেত্রে আমাদের সঠিক অপশনটি হচ্ছে ডি। আমাদের এই প্রশ্নে বলা হচ্ছে ঘনকোণের একক কোনটি। তো আমরা পড়েছিলাম দীপন তীব্রতার একক হচ্ছে ক্যান্ডেলা, এটাকে আমরা উপস্থাপন করি সিডি দ্বারা। তো খেয়াল রাখবেন ক্যান্ডেলা হচ্ছে দীপন তীব্রতার একক, ডিগ্রি হচ্ছে কোণের একক, মোল হচ্ছে পদার্থের পরিমাপের একক, আর আমাদের ঘনকোণের একক হচ্ছে স্টেরেডিয়ান। আমরা খেয়াল রাখবো ঘনকোণ হচ্ছে ত্রিমাত্রিক কোণ, আর ত্রিমাত্রিক কোণের একক হচ্ছে স্টেরেডিয়ান, আর দ্বিমাত্রিক যে কোণগুলো আছে তাদের একক হচ্ছে রেডিয়ান। অর্থাৎ কোণগুলো যদি আমাদের দেখতে এমন হয় এক্ষেত্রে এই কোণের একক হবে রেডিয়ান। এই কোণটা ছিল দ্বিমাত্রিক। কিন্তু আপনি যদি জন্মদিনের যে টুপিগুলো ব্যবহার করেন সেই টুপিগুলোর কথা যদি একটু চিন্তা করেন সেক্ষেত্রে আপনারা দেখবেন টুপিগুলো দেখতে কিন্তু এমন থাকে, এসটা থাকে গোল। তো এই ক্ষেত্রে এখানে যে কোণটা উৎপন্ন হয় সেই কোণগুলো হচ্ছে ঘনকোণ, আর এই ঘনকোণের এককই হচ্ছে আমাদের স্টেরেডিয়ান। তো এই ক্ষেত্রে আমাদের সঠিক অপশনটি হচ্ছে এ। প্রথম কুইজ প্রশ্ন আমাদের বলা হচ্ছে দীপন তীব্রতার একক কোনটি। তো এটি সম্পর্কে আমরা আলোচনা করেছি, তো এর সঠিক আনসারটি আপনারা কমেন্ট অপশনে জানিয়ে দেবেন। এরপর আমরা আলোচনা করব যৌগিক রাশি সম্পর্কে। যে সকল রাশি মৌলিক রাশির ওপর নির্ভরশীল তাদেরকে যৌগিক রাশি বা লব্ধ রাশি বলে। আপনারা খেয়াল রাখবেন যৌগিক রাশিকে আমরা অন্যভাবে লব্ধ রাশিও বলতে পারি, আর এই যৌগিক রাশি হচ্ছে সেই সকল রাশি যেগুলো মৌলিক রাশি নয়। আপনারা এটা খেয়াল রাখবেন, অর্থাৎ যারাই মৌলিক রাশি নয় তারাই হচ্ছে যৌগিক রাশি। আর আমরা পড়েছিলাম মৌলিক রাশি হচ্ছে 7টি: দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা, পদার্থের পরিমাপ। তো এই 7টা মৌলিক রাশি ছাড়া বাকি যত রাশি আছে সবগুলো রাশিকে আমরা বলবো যৌগিক রাশি। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি বেগ, ত্বরণ, বল, কাজ, ক্ষমতা, চাপ। আপনারা একটু খেয়াল করে দেখেন, আমি যদি বেগের কথা বলি তো আপনারা বেগকে লিখতে পারেন দূরত্ব ডিভাইডেড বাই সময়। এক্ষেত্রে একটু খেয়াল করে দেখেন দূরত্ব অর্থাৎ দৈর্ঘ্য এটি একটি মৌলিক রাশি, সময় এটি একটি মৌলিক রাশি, অর্থাৎ বেগ রাশিটা দূরত্বের ওপর নির্ভর করতেছে, সময়ের ওপরও নির্ভর করতেছে, অর্থাৎ মৌলিক রাশির ওপর নির্ভর করতেছে। এই কারণে আমরা বেগকে বলতেছি যৌগিক রাশি বা লব্ধ রাশি। আমরা যদি বলের কথা বলি, বলকে আমরা লিখতে পারি ভর গুণন ত্বরণ। তো এখানে দেখি ভর একটি মৌলিক রাশি, তো আমরা ভরকে ভরই রাখি। ত্বরণকে যদি আমরা ভাঙি সেক্ষেত্রে আমরা লিখতে পারি সরণ। আপনারা চাইলে এই দূরত্বকে সরণও বলতে পারেন এখানে। তো দূরত্ব আর সরণের মধ্যে একটু পার্থক্য আছে, এটি সম্পর্কে আমরা পরে আলোচনা করব। আমি বোঝার সুবিধার্থে সরণের পরিবর্তে দূরত্ব লিখি অথবা দূরত্বের পরিবর্তে সরণ। তো এটা নিয়ে একটু কনসার্ন হওয়ার দরকার নাই। আমরা যখন গতি চ্যাপ্টারটা পড়ব তখন আমরা দেখব দুটার মধ্যে কি পার্থক্য আছে। তো ত্বরণকে আমরা ভাঙে লিখতে পারি সরণ ডিভাইডেড বাই সময়ের ওপর স্কোয়ার। তো আপনারা এখানে খেয়াল করে দেখেন ভর এটি একটি মৌলিক রাশি, সরণ এটি মৌলিক রাশি, সময় এটিও মৌলিক রাশি, অর্থাৎ
বল যে রাশিটা, এই রাশিটা 3টা মৌলিক রাশির উপর নির্ভর করতেছে। এই কারণে আমরা বলকে বলতেছি যৌগিক রাশি। অর্থাৎ যে সকল রাশি মৌলিক রাশির উপর নির্ভরশীল তাদেরকে আমরা বলবো যৌগিক রাশি বা লব্ধ রাশি। এক্ষেত্রে আমরা সহজে মনে রাখবো এভাবে, আমাদের যে 7টা মৌলিক রাশি আছে, এই 7টা মৌলিক রাশি ছাড়া বাকি যত রাশি আছে সবগুলো রাশি হচ্ছে যৌগিক রাশি। এই এমসিকিউ প্রশ্নে আমাদের বলা হচ্ছে কোনটি লব্ধ রাশি। আমরা পড়েছিলাম যৌগিক রাশিকেই বলা হয় লব্ধ রাশি। আর এগুলো আমরা বুঝতে পারবো কিভাবে, যেগুলো মৌলিক রাশি নয় সেগুলোই হচ্ছে যৌগিক রাশি। তো আপনারা এখানে খেয়াল করে দেখেন, তড়িৎ প্রবাহ এটা একটা মৌলিক রাশি, পদার্থের পরিমাণ এটা হচ্ছে মৌলিক রাশি, দীপন তীব্রতা এটাও মৌলিক রাশি। তো মৌলিক রাশি তাহলে 9 কোনটি? তাপ। তো এই ক্ষেত্রে আমাদের সঠিক অপশনটি হচ্ছে এ। দ্বিতীয় কুইজ প্রশ্নে আমাদের বলা হচ্ছে নিচের কোনটি স্কেলার রাশি। আমরা পড়েছিলাম যে সকল রাশি প্রকাশের জন্য কেবলমাত্র মানের প্রয়োজন হয়, দিকের প্রয়োজন হয় না, তাদেরকে বলা হয় স্কেলার রাশি। তো আপনারা এই কুইজের সঠিক অপশনটি ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। এবার আমরা আলোচনা করব উপসর্গ বা গুণিতক সম্পর্কে। তো কোনো একটা রাশির মানটা যদি খুবই বড় হয় অথবা খুবই যদি ছোট হয়, তখন সেই রাশিগুলোকে সহজে উপস্থাপন করার জন্য আমরা উপসর্গ বা গুণিতক ব্যবহার করি। সেক্ষেত্রে যেমন ধরেন আপনারা অনেক সময় জেনে থাকবেন যে মেগাওয়াট, এরকম আপনারা জেনে থাকবেন। এক্ষেত্রে মূলত এই ওয়াটের মানটা অনেক বড় ছিল, সেক্ষেত্রে পুরো বড় মানটাকে না লিখে আমরা সামনে একটা বড় হাতের এম লিখতেছি। তো এম এর একটা সিগনিফিক্যান্ট মান আছে, কোনো একটা মান আমরা বুঝবো। তো এই এম দ্বারা আমাদের বোঝাচ্ছে একটা গুণিতক বা উপসর্গ। তো এক্ষেত্রে আমরা ওয়াটের মানটা ছিল অনেক বড়, এটাকে আমরা ছোট আকারে উপস্থাপন করতে পারতেছি। এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে ডেকা উপসর্গকে আমরা উপস্থাপন করি ডি এ দ্বারা, আর এর মান হচ্ছে 10⁻1। হেক্টো উপসর্গকে আমরা উপস্থাপন করি এইচ দ্বারা, এর মান হচ্ছে 10 স্কয়ার। কিলোকে আমরা উপস্থাপন করি ছোট হাতের কে দ্বারা, এর মান হচ্ছে 10 কিউব। অর্থাৎ আপনাকে যদি বলা হয় কিলো, তাহলে মানে বলবো 10 কিউব। তাহলে আমরা যদি বলি কিলো সেকেন্ড, কথার কথা আমি বললাম কিলো সেকেন্ড, তার মানে এটাকে আমরা বুঝবো কিলো মানে কত 10 কিউব, আর সেকেন্ড মানে এস, তা আমরা এটা বুঝাবে 10 কিউব এস। আমরা যদি বলি কিলোগ্রাম, তার মানে বুঝবো 10 কিউব তার সাথে গ্রাম। অনুরূপভাবে মেগাকে আমরা উপস্থাপন করি বড় হাতের এম দ্বারা, এর মান হচ্ছে 10⁶। গিগাকে আমরা উপস্থাপন করি বড় হাতের জি দ্বারা, এর মানটা হচ্ছে 10⁹। অনুরূপভাবে টেরাকে আমরা উপস্থাপন করি 10⁻12 দ্বারা, পেটাকে আমরা উপস্থাপন করি 10⁻15 দ্বারা, ইকে আমরা উপস্থাপন করি 10⁻18 দ্বারা। অর্থাৎ কোথাও যদি আপনারা দেখেন পি, তার মানে এর মান বোঝাবে আমাদের 10⁻15। এক্সা যদি ই থাকে তার মানে বুঝবো 10⁻18। আপনারা একটু খেয়াল করে দেখেন, আমাদের এখানে এম থেকে শুরু করে পরের যে বাকি কয়টা আছে অর্থাৎ এম জি টি পি ই সবগুলো কিন্তু বড় হাতের অক্ষরে ছিল। তো আপনারা খেয়াল রাখবেন বড় হাতের অক্ষরে থাকলে এই ঘাতগুলো হয় পজিটিভ, এটা খেয়াল রাখবেন, ঘাতগুলো পজিটিভ। আর একটু এই পাশে দেখেন আমাদের ডেসি মানে হচ্ছে ডি, এটার মান বোঝাবে আমাদের 10⁻⁻1। সেন্টি ছোট হাতের সি, এটার মান বোঝাবে 10⁻2। মিলি এটা ছোট হাতের এম, এটার মান বোঝাবে 10⁻3। মাইক্রো এটার মান আমাদের বোঝাবে 10⁻6। ন্যানো 10⁻9। পিকো 10⁻12। ফেমটো 10⁻15। অটো 10⁻18। এক্ষেত্রে এই অক্ষরগুলো ছিল ছোট হাতের অক্ষরে, আর এদের মানগুলোই হচ্ছে আমাদের 10-এর ঘাত, এগুলো হচ্ছে ঋণাত্মক। অর্থাৎ 10-এর ঘাত পজিটিভ হলে এই অক্ষরগুলো হবে বড় হাতের অক্ষর, 10-এর ঘাত ঋণাত্মক হলে এই ঘাতগুলো হবে আমাদের ছোট হাতের অক্ষর। এই ক্ষেত্রে এই তিনটা একটু আলাদা, এই তিনটা আলাদা। তো আপনাকে এই ছক পুরোটা মুখস্থ রাখতে হবে, কারণ আমাদের বোর্ড কোশ্চেনে সরাসরি এখান থেকে কোশ্চেন আছে। আপনাকে জিজ্ঞাসা করতে পারে 1 মেগা সেকেন্ড কত বোঝায়, তাহলে এই মানটা আমাদের অপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আমাকে চুজ করে দেখতে হবে এটা কোনটা বোঝাচ্ছে। তো এই পুরো ছকটা আপনাকে মুখস্থ রাখতে হবে। আমরা এখানে দেখছি আমাদের বলা হচ্ছে টেরার সূচক কোনটি, এটি কিন্তু একটা বোর্ড কোশ্চেন। তো আপনারা দেখেন টেরার সূচক আমরা পড়েছিলাম টেরা মানে 10⁻12। তো এক্ষেত্রে আমাদের সঠিক অপশনটি হবে এ। অর্থাৎ আপনার যদি ছকটি মুখস্থ করা থাকে এখান থেকে আপনি সরাসরি উত্তর করতে পারবেন। তৃতীয় কুইজ প্রশ্নে আমাদের বলা হচ্ছে এক্সা এককের কত গুণ। অর্থাৎ আমাদের এখানে এক্সা বলতে কোনটা বোঝাচ্ছে এটা আমাদের বের করতে হবে। তো সঠিক অপশনটি আপনারা কমেন্ট সেকশনে লিখে দেবেন। এবার আমাদের একটা এমসিকিউ প্রশ্ন আছে, আমাদের বলা হচ্ছে 1 মিলি সেকেন্ড 1 ন্যানো সেকেন্ড অপেক্ষা কত গুণ। অর্থাৎ মিলি সেকেন্ড এবং ন্যানো সেকেন্ড এই দুটার মধ্যে আমাদের তুলনা করতে হবে। তো আপনারা একটু খেয়াল করে দেখেন 1 মিলি সেকেন্ড, এটাকে আমরা লিখবো 1 ছোট হাতের এম
তার সাথে এস, এটা দ্বারা বুঝবো 1 মিলি সেকেন্ড। আর আমরা জানি মিলি মানে হচ্ছে 10⁻³ অর্থাৎ এটাকে আমরা লিখবো 10⁻³ তার সাথে এস। তো 1 আমাদের এখানে লেখার দরকার নেই, এই জন্য আমরা একটা লিখিনি। এরপর আছে 1 ন্যানো সেকেন্ড, তো এটাকে আমরা লিখি 1 ন্যানো সেকেন্ড। এটাকে আমরা লিখবো 10⁻⁹ তার সাথে এস। ন্যানো মানে হচ্ছে 10⁻⁹। তো আপনারা খেয়াল করে দেখেন আমাদের এই দুটার মধ্যে বলা হচ্ছে কোনটা কার কত গুণ। এই গুণ যদি বলা থাকে তখন আপনারা একটাকে আর একটা দ্বারা ভাগ করবেন, অর্থাৎ আমরা চাইলে 1 মিলি সেকেন্ডকে 1 ন্যানো সেকেন্ড দ্বারা ভাগ করতে পারি, অথবা 1 ন্যানো সেকেন্ডকে আপনারা 1 মিলি সেকেন্ড দ্বারা ভাগ করতে পারেন, যে কোনো একটাকে আর একটা দ্বারা ভাগ করবেন। তো আমরা যদি 1 মিলি সেকেন্ডকে 1 ন্যানো সেকেন্ড দ্বারা ভাগ করি, সেক্ষেত্রে আমরা লিখতে পারি 1 মিলি সেকেন্ড ডিভাইডেড বাই 1 ন্যানো সেকেন্ড সমান 10⁻³ সেকেন্ড ডিভাইডেড বাই 10⁻⁹ সেকেন্ড। আপনারা জানেন ভাগের ক্ষেত্রে ভিত্তি একই হলে পাওয়ার বিয়োগ করতে হয়, অর্থাৎ এখানে আমাদের 10⁻³ তো থাকবেই, এই -9টা উপরে যা হয়ে যাবে +9, আর এই সেকেন্ড কাটা, তো সেক্ষেত্রে আমরা পাচ্ছি 10⁶, অর্থাৎ আমরা এখানে পাচ্ছি 1 মিলি সেকেন্ড ডিভাইডেড বাই 1 ন্যানো সেকেন্ড সমান এত। তো আমাদের বলা হচ্ছে ন্যানো সেকেন্ড অপেক্ষা কত গুণ, তো ন্যানো সেকেন্ডকে আমরা ওই পাশে পার করে দিই, সেক্ষেত্রে আমরা লিখতে পারি 1 মিলি সেকেন্ড সমান 10⁶ গুণন 1 ন্যানো সেকেন্ড। তো আপনারা এখানে দেখছেন 1 মিলি সেকেন্ডটা 1 ন্যানো সেকেন্ডের 10⁶ গুণ, অর্থাৎ 1 মিলি সেকেন্ড 1 ন্যানো সেকেন্ড অপেক্ষা 10⁶ গুণ। তো এই ক্ষেত্রে আমাদের সঠিক অপশনটি হবে এ নং অপশনটি। তো আপনাকে যদি এই কোশ্চেনটা উল্টোভাবে একটু বলা থাকতো, যদি আপনাকে বলতো যে 1 ন্যানো সেকেন্ড 1 মিলি সেকেন্ড অপেক্ষা কত গুণ, সেক্ষেত্রে আপনারা ন্যানো সেকেন্ডকে সেপারেট রাখতেন, মিলি সেকেন্ডের সাথে এই সংখ্যাটাকে পার করে দিতেন। তো সেক্ষেত্রে দেখেন এটা গুণ আকারে আছে, এই পাশে এসে হবে ভাগ, তো আমরা লিখতে পারি 1 ন্যানো সেকেন্ড সমান 1 মিলি সেকেন্ড ডিভাইডেড বাই 10⁶। তো এখানে 10-এর উপর ঘাত হচ্ছে পজিটিভ নিচে, তো উপরে গেলে এটা হয়ে যাবে নেগেটিভ, তো সেক্ষেত্রে দেখতে হবে 10⁻⁻6 গুণন 1 মিলি সেকেন্ড, আর এই পাশে পাচ্ছি আমরা 1 ন্যানো সেকেন্ড, অর্থাৎ আমরা বলতে পারি 1 ন্যানো সেকেন্ড 1 মিলি সেকেন্ডের 10⁻⁻6 গুণ, অর্থাৎ আপনাকে কোশ্চেন দেখতে হবে কোনটা কার কত গুণ এটা বলা দেখতে হবে। যেমন আমরা এখানে দেখছি 1 মিলি সেকেন্ডটা, এখানে 1 মিলি সেকেন্ড 1 ন্যানো সেকেন্ডের কত গুণ 10⁶ গুণ, আর এই প্রশ্নে আমরা দেখছি 1 ন্যানো সেকেন্ডটা 1 মিলি সেকেন্ডের 10⁻⁻6 গুণ। তো আপনাকে প্রশ্ন বুঝে সেই অনুযায়ী আপনাকে বের করতে হবে কোনটাকে কার সাথে গুণ দিতে হবে। আশা করছি এইটুকুতে কোনো সমস্যা নেই। এবার আমাদের একটা দারুণ একটা প্রশ্ন আছে, আমাদের বলা হচ্ছে 100 টেরামিটার সমান কত ন্যানোমিটার, অর্থাৎ এখানে আমাদের টেরামিটার আর ন্যানোমিটারের মধ্যে সম্পর্ক স্থাপন করতে হবে। তো আমরা জানি 1 টেরামিটার, টেরা মানে হচ্ছে 10⁻12, অর্থাৎ আমরা লিখতে পারি 10⁻12 মিটার, অর্থাৎ 1 টেরামিটার সমান 10⁻12 মিটার। আমাদের এখানে কত টেরামিটার আছে, আমাদের এখানে আছে 100 টেরামিটার। তো আমরা এই পাশে বের করি 100 টেরামিটার সমান 100 গুণন 10⁻12 মিটার। তো 100 মানে হচ্ছে 10-এর ওপর স্কোয়ার, তো এটাকে আমরা লিখতে পারি 10-এর ওপর স্কোয়ার গুণন 10⁻12 তার সাথে মিটার, 12 আর 2 যোগ করে হচ্ছে 14, অর্থাৎ আমরা পাচ্ছি 10⁻14 মিটার। এটা হচ্ছে 100 টেরামিটারের মান, অর্থাৎ এখানে আমরা 100 টেরামিটারকে মিটারে কনভার্ট করেছি। এবার আমাদের কাজ হবে ন্যানোমিটারে নিয়ে যাওয়া এটাকে। তো আপনারা একটু খেয়াল করে দেখেন ন্যানোমিটার মানে হচ্ছে আমরা যদি বলি 1 ন্যানোমিটার, এটা মানে হচ্ছে 10⁻⁹ মিটার, অর্থাৎ কোনোভাবে যদি আমরা এখানে 10⁻⁹ মিটার আনতে পারি তার স্থলে আমরা লিখতে পারবো 1 ন্যানোমিটার। তো আমরা একটু সাজিয়ে লিখি, প্রথমে আমরা লিখি 10⁻⁹ মিটার, এখানে লিখলাম, তাহলে 10⁻⁹ এটা আমাদের এক্সট্রা লেখা হলো, তো এটাকে ভ্যানিশ করার জন্য 10⁻+9 নিলাম, তো এই দুটো তো আমাদের ভ্যানিশ হয়ে যাচ্ছে। তার সাথে আমাদের এখানে কত ছিল 10⁻14 ছিল, তো এখানে আমরা লিখলাম 10⁻14, ব্যাস এইটুকু লিখলাম আমরা। তো আপনারা এখানে খেয়াল করে দেখেন এইটুকু আমরা অতিরিক্ত নিয়েছি, এইটুকু আমরা বাদ দিয়ে দিছি। তো এটাকে চাইলে আপনারা অন্যভাবে লিখতে পারেন, কিভাবে দেখেন আমাদের আছে 10⁻14 মিটার, এটাই তো আছে, তো আমার দরকার কত, আমার দরকার 10⁻⁹ মিটার। কেন দরকার, কারণ আমি যদি এইরকম আনতে পারি সেটার স্থলে আমরা লিখতে পারবো 1 ন্যানোমিটার। তো আমরা একটা কাজ করি, আমরা লিখি 10⁻⁹ মিটার, এটা তো লিখলাম, যেটা অতিরিক্ত লিখছি ওটা দ্বারা আমরা ভাগ করে দিই, তো আমরা লিখি 1/10⁻⁹
মিটার। যেটা অতিরিক্ত লেগছে ওটা তারা ভাগ করে দিয়েছি, তার মধ্যে কোনো ঝামেলা নাই। আর এখানে আমাদের কত ছিল 10⁻14 তার সাথে মিটার। তো আপনারা দেখেন এটা কাটাকাটি করলে তো যা আছে তাই থাকে, অর্থাৎ আমরা এরকম লিখতে পারি। তো এবার আমরা এইটুকুর স্থলে আমরা কত লিখবো 1 ন্যানোমিটার। তো আমরা এখানে লিখলাম 1 ন্যানোমিটার গুণন এই মিটার আর এই মিটার কাটা, দেখেন এখানেও 10 এখানেও 10 আর এগুলো ভাগ আকারে আছে। তো ভাগের ক্ষেত্রে ভিত্তি একই হলে পাওয়ার বিয়োগ করতে হয়, নিচে যেহেতু বিয়োগ আছে তো এটা উপরে যাওয়া হয়ে যাবে যোগ। তো আমাদের দেখতে হবে 10⁻14 যোগ 9, আর এখানে কিন্তু কোনো একক থাকবে না, খেয়াল রাখবেন। তো পরের লাইন আমরা লিখতে পারি 1 ন্যানোমিটার গুণন 10⁻14 আর 9 যোগ করে আমরা পাচ্ছি 23। তো এখান থেকে আমরা বলতে পারি 23-এর সাথে 1 গুণ করলে তো এটাই হচ্ছে, তো আমরা পাচ্ছি 10⁻23 ন্যানোমিটার। আর এই পাশে আমাদের কত ছিল 1 টেরামিটার, অর্থাৎ আমরা বলতে পারি 100, অর্থাৎ আমরা বলতে পারি 100 টেরামিটার সমান 10⁻23 ন্যানোমিটার। তো এই ক্ষেত্রে আমাদের বলা ছিল 100 টেরামিটার সমান কত ন্যানোমিটার। তো এই ক্ষেত্রে আমাদের ডি নং অপশনটি সঠিক। আর আপনারা যদি এটা করতেন তো এই ক্ষেত্রেও সেম কাজই হতো। এখানে আমাদের 10⁻−9 মিটার, এটার স্থলে আমরা লিখতে পারি 1 ন্যানোমিটার। আর এখানে আমাদের এই দুটা মিলে যোগ করে হচ্ছে 10⁻23। তো আমরা পাচ্ছি 100 টেরামিটার সমান 10⁻23 ন্যানোমিটার। আশা করছি এই এমসিকিউ কোনো সমস্যা নেই। এবার আমরা আলোচনা করব মাত্রা সম্পর্কে। কোনো একটা রাশিতে উপস্থিত বিভিন্ন মৌলিক রাশি কোন সূচক বা পাওয়ারে আছে তাকে তার মাত্রা বলে, অর্থাৎ কোনো একটা রাশিতে উপস্থিত যে মৌলিক রাশিগুলো তাদের সূচক বা পাওয়ারকে বলা হয় মাত্রা। তো এটার জন্য আমাদের মৌলিক রাশিগুলোর মাত্রা জেনে রাখতে হবে। আমরা জানি মৌলিক রাশি 7টা, তো আমাদের 7টা মাত্রা মুখস্থ রাখতে হবে। এক্ষেত্রে দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে বড় হাতের এল, ভরের মাত্রা বড় হাতের এম, সময়ের মাত্রা বড় হাতের টি। আমাদের এই 3টা সবচেয়ে বেশি ব্যবহার হয়, অর্থাৎ আপনি যদি এই 3টা কেবল মুখস্থ রাখেন সেক্ষেত্রে আপনার মাত্রা রিলেটেড এসএসসি পর্যায়ে যতগুলো প্রবলেম আছে সবগুলো আপনি সলভ করতে পারবেন। তো নিচের এই 4টা আপনাকে মুখস্থ না রাখলেও চলবে, কিন্তু আপনাকে এই প্রথম যে 3টা আছে এই 3টা আপনাকে মুখস্থ রাখতেই হবে। এক্ষেত্রে তাপমাত্রার মাত্রা হচ্ছে থিটা, তড়িৎ প্রবাহের মাত্রা হচ্ছে আই, দীপন তীব্রতার মাত্রা জে, পদার্থের পরিমাপ তার মাত্রা হচ্ছে এন। কিন্তু আমি বারবার বলতেছি আপনাকে কিন্তু এই 3টা মাত্রা মুখস্থ রাখতেই হবে, অর্থাৎ আপনারা খেয়াল রাখবেন দৈর্ঘ্যের মাত্রা এল, ভরের মাত্রা এম এবং সময়ের মাত্রা টি। মাত্রা বোঝানোর জন্য আমরা থার্ড ব্র্যাকেট ব্যবহার করি। যেমন আমাদের যদি বেগের মাত্রা বের করতে বলা হয়, আমরা জানি বেগ সমান সরণ ডিভাইডেড বাই সময়। এক্ষেত্রে খেয়াল করে দেখেন সরণ একটা মৌলিক রাশি, সময় একটা মৌলিক রাশি, অর্থাৎ বেগকে আমরা মৌলিক রাশির মাধ্যমে উপস্থাপন করেছি। বেগকে যদি আমরা ভি দ্বারা প্রকাশ করি সেক্ষেত্রে আমরা লিখব ভি, তার সাথে থার্ড ব্র্যাকেট সমান সরণের মাত্রা, সরণ মানে হচ্ছে দৈর্ঘ্য, তো দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে এল, আর নিচের সময়, সময়ের মাত্রা হচ্ছে টি, তাহলে এল টি, এটার সাথে আপনি থার্ড ব্র্যাকেট দেবেন, কিন্তু এটাকে নিচে রাখবেন না, এটাকে উপরে নিয়ে যাবেন। সেক্ষেত্রে আপনারা লিখতে পারেন এল টি টু দি পাওয়ার -1। কেন -1 হলো? কারণ নিচে টির ওপর পাওয়ার আছে +1, এটা উপরে গেলে হয়ে যায় -1, আর তার সাথে আমাদের থার্ড ব্র্যাকেট দিতে হবে, অর্থাৎ বেগের মাত্রা হচ্ছে এল টি টু দি পাওয়ার -1। অনুরূপভাবে আমরা যদি বলের মাত্রা নির্ণয় করি, আমরা জানি বল মানে হচ্ছে ভর আর ত্বরণ, অর্থাৎ এফ সমান এম এ। তো ভরের মাত্রা কত? ভরের মাত্রা বড় হাতের এম, আর ত্বরণের মাত্রা হচ্ছে এল টি টু দি পাওয়ার -2, তার সাথে আমাদের দিতে হবে থার্ড ব্র্যাকেট। এটা হবে আমাদের বলের মাত্রা। এভাবে আমরা কোনো রাশির মাত্রা সহজেই নির্ণয় করতে পারি। আমাদের এই এমসিকিউ প্রশ্নে বলা হচ্ছে ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as সমীকরণে 2as এর মাত্রা কোনটি? আপনারা খেয়াল রাখবেন কখনো যদি আপনাদের এই সমীকরণ দেওয়া থাকে, সমীকরণের লেফট সাইডে যতগুলো পদ থাকবে সবগুলো পদের মাত্রা সমান হবে। অনুরূপভাবে রাইট সাইডে যতগুলো পদ থাকবে সবগুলো পদের মাত্রাই সেম হবে, অর্থাৎ ভি স্কয়ারের মাত্রা, ইউ স্কয়ারের মাত্রা, 2as এর মাত্রা, এই সবগুলোর মাত্রাই সেম হবে। আপনারা একটু চেক করে দেখেন, ভি স্কয়ারের মাত্রা যদি বের করি তাহলে ভি মানে কি বেগের মাত্রা, তার উপর স্কয়ার করতে হবে। আমরা দেখে যাচ্ছি বেগের মাত্রা এল টি টু দি পাওয়ার -1, তো তাকে যদি আমরা স্কয়ার করি সেক্ষেত্রে আমরা পাচ্ছি এল স্কয়ার টি টু দি পাওয়ার -2, এটা হবে মাত্রা। আবার যদি ইউ স্কয়ার বের করেন তো ইউ স্কয়ার এটাও দ্বারা তো বেগ বোঝায়, এটা আমাদের আদি বেগ, এটা আমাদের শেষ বেগ, তো এই দুটার মাত্রাই সেম হবে, তো এটাও পাবো এল স্কয়ার টি টু দি পাওয়ার -2, এখানে আমাদের স্কয়ার ছিল। এবার আমরা 2as এর মাত্রা বের করি, দেখেন 2as, এই 2 হচ্ছে আমাদের একটা ধ্রুব সংখ্যা, এর কোনো মাত্রা নেই। আমাদের এখানে এ হচ্ছে ত্বরণ, তো এটাকে আমরা লিখতে পারি ত্বরণ মানে হচ্ছে সরণ ডিভাইডেড বাই সময়ের ওপর স্কয়ার। আর শেষে আমাদের আছে এস, এস মানে হচ্ছে সরণ, তো এখানে লিখলাম সরণ।
তো এখান থেকে আমরা লিখতে পারতেছি উপরে হচ্ছে সরণ, তার উপর স্কয়ার, আর নিচে আমরা পাচ্ছি সময় তার উপর স্কয়ার। তো সরণের মাত্রা হচ্ছে এল, তো আমরা পাচ্ছি এল স্কয়ার, সময়ের মাত্রা টি, তো আমরা পাচ্ছি টি স্কয়ার। এটাকে আমরা সাজিয়ে লিখলে আমরা লিখতে পারি এল স্কয়ার টি টু দি পাওয়ার -2, অর্থাৎ এক্ষেত্রে আমাদের 2as এর মাত্রা হবে এল স্কয়ার টি টু দি পাওয়ার -2। এক্ষেত্রে এ নং অপশনটি সঠিক। তো আপনারা খেয়াল রাখবেন কিন্তু সমান চিহ্নের উভয় পাশে প্রত্যেকটা পদের মাত্রা সমান হবে। আপনারা যদি বলেন এর সমান ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার, এক্ষেত্রে এস এর মাত্রা কত? এস মানে হচ্ছে দৈর্ঘ্য বা সরণ, এর মাত্রা হচ্ছে এল। তো ইউটির মাত্রাও কত হবে? ইউটির মাত্রা হবে এল, এবং এই পুরোটার মাত্রাও হবে আমাদের এল। অর্থাৎ কোনো একটা রাশির মাত্রা জানলে আমরা, অর্থাৎ কোনো একটা পদের, সরি এটা একটা পদ, অর্থাৎ কোনো একটা পদের মাত্রা জানলে আমাদের প্রত্যেকটা পদের মাত্রাই সহজে বের করতে পারি। এটা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের 17-18 শিক্ষাবর্ষের একটা ভর্তি পরীক্ষার প্রশ্ন ছিল। আমাদের বলা ছিল যদি এ সমান বি টু দি পাওয়ার এন সি টু দি পাওয়ার এম এবং এ বি সি এর মাত্রা যথাক্রমে এত হয়, তবে এন ও এম এর মান কত হবে? তো আমাদের কাজ যেটা হবে এই রাশিতে এই মাত্রাগুলো বসিয়ে দেওয়া। তো আমরা একটু লিখি। আমাদের দেওয়া ছিল এ সমান বি টু দি পাওয়ার এন সি টু দি পাওয়ার এম, আমরা এর মাত্রা বসাই, এর মাত্রা কত? এল টি। তো আমরা লিখি এখানে এল টি সমান বি টু দি পাওয়ার এন, বির মাত্রা কত? এটা। তো আমরা লিখি এল স্কয়ার টি টু দি পাওয়ার -1, পুরোটার উপর পাওয়ার দিতে হবে এন, গুণন সির মাত্রা কোনটা? এই এটা এল টি টু দি পাওয়ার টু, এল টি টু দি পাওয়ার 2, এখানে -2 না 2, পুরোটার উপর পাওয়ার দিতে হবে এম। তো এখানে আমরা এই 2 সাথে এন গুণ করি, তাহলে আমরা পাচ্ছি এল টু দি পাওয়ার 2n টি টু দি পাওয়ার -n গুণন এল টু দি পাওয়ার m গুণন টি টু দি পাওয়ার 2m। আমরা একটু এলগুলো একসাথে লিখি। আমরা লিখতে পারি এল টু দি পাওয়ার 2n প্লাস m। ভিত্তি একই হলে গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ করতে হয়। এক্ষেত্রে আমরা 2n আর m এই দুটো যোগ করেছি, গুণন টি টু দি পাওয়ার 2m মাইনাস n। অনুরূপভাবে যে -n এর সাথে 2m এটাও যোগ করছি, আর এই পাশে কত? এল টি। আপনারা একটু দেখেন, বাম পাশে এল এর ওপর মাত্রা আছে 1, তাহলে ডান পাশেও কি হতে হবে? এল এর ওপর মাত্রা 1 হতে হবে। তার মানে আমরা বলতে পারি 2n প্লাস m এটা সমান আমাদের হতে হবে 1। আবার বাম পাশে আমাদের টির ওপর পাওয়ার আছে 1, অর্থাৎ মাত্রা হচ্ছে 1, তাহলে আমাদের ডান পাশে পাওয়ার কত হতে হবে? 1 হতে হবে। অর্থাৎ আমরা বলতে পারি 2m মাইনাস 2m মাইনাস n সমান আমাদের হতে হবে 1। এখন যদি আমরা এই দুটো সমীকরণ সমাধান করি, সেক্ষেত্রে কিন্তু আমরা এন আর এম এর মানটা সহজে বের করতে পারতেছি। তো আমরা একটু কাজ করি, এটাকে ধরে নিলাম 1 নম্বর সমীকরণ, এটাকে ধরে নিলাম 2 নম্বর সমীকরণ। আপনারা চাইলে ক্যালকুলেটরতে সলভ করতে পারেন, আমি এটা ম্যানুয়ালে সলভ কীভাবে করে এটা দেখে দিই। আমাদের প্রথম সমীকরণে আছে 2n, পরের সমীকরণে আছে n, তো 2 নম্বর সমীকরণকে আমরা 2 দ্বারা গুণ করি, সেক্ষেত্রে আমরা পাচ্ছি 4m মাইনাস 2n সমান 2, অর্থাৎ 2 নম্বর সমীকরণকে আমরা 2 দ্বারা গুণ করছি। এবার আমরা এই 1 নম্বর সমীকরণের সাথে এই সমীকরণটা যোগ করি, সেক্ষেত্রে আমরা একটু দেখি 2n প্লাস m সমান 1, আর এখানে আমরা পাইছি কত? -2n সাজিয়ে লিখলাম প্লাস 4m ইজ ইকুয়াল টু 2। আমরা যদি দুটো যোগ করি, সেক্ষেত্রে এটা আর এটা কাটাকাটি হবে, এখানে 4টা m আর এখানে একটা m, তো আমরা পাচ্ছি 5m সমান 3, অর্থাৎ আমরা m এর মান পাচ্ছি 3 ডিভাইডেড বাই 5। আমরা m এর মান পেয়ে গেছি, m এর মান আমরা 1 নম্বর সমীকরণে বসাই, সেক্ষেত্রে আমরা পাচ্ছি 2n প্লাস m এর মান কত? 3 ডিভাইডেড বাই 5 সমান কত? 1। পরের লাইনে আমরা লিখতে পারি 2n সমান, এই পাশে এটা যোগ ছিল, ওই পাশে যা বিয়োগ হবে, তো আমরা লিখতে পারি 1 মাইনাস 3 ডিভাইডেড বাই 5। পরের লাইনে আমরা লিখতে পারি 2n সমান, এই 1 থেকে যদি 3/5 বিয়োগ করি, সেক্ষেত্রে আমরা লসাগু করি, লসাগু করে আমরা পাচ্ছি 2 ডিভাইডেড বাই 5। এই 2 আর এই 2 কাটাকাটি করলে আমরা পাচ্ছি n এর মান পাচ্ছি 1 ডিভাইডেড বাই 5। আমাদের বলা ছিল n ও m এর মান কত হবে, অর্থাৎ n এর মান আগে, n এর মান কত? 1/5, তো এটা হবে না, এটাও হবে না, এটাও হবে না, n এর মান 1/5 এটা আমাদের মিলছে, আর m এর মান কত? 3/5, এটা এখানে 3/5 এটাও মিলছে, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের ডি নং অপশনটি সঠিক।
এবার আমরা আলোচনা করব ভার্নিয়ার স্কেল সম্পর্কে। তো ভার্নিয়ার স্কেলের ক্ষেত্রে আপনারা একটু খেয়াল করে দেখেন, আমাদের এই চিত্রে এই যে উপরে যে স্কেলটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের মেইন স্কেল অর্থাৎ মূল স্কেল, আর নিচে যেটা দেখতেছেন এই স্কেলের দেখেন এই মূল স্কেলের ক্ষেত্রে এখান থেকে এইটুকু যে ঘরটা আছে এই ঘরের চেয়ে কিন্তু নিচের স্কেলের ঘরটা একটু ছোট, দেখেন ডিফারেন্সটা অনেক কম। এক্ষেত্রে আমাদের এই নিচে যে স্কেলটা থাকে এই স্কেলটাকে আমাদের বলা হয় ভার্নিয়ার স্কেল, আর উপরের যে স্কেলটা এটা হচ্ছে আমাদের মূল স্কেল। তো আমাদের এই ভার্নিয়ার স্কেলের সাহায্যে পরিমাপটা আরও সূক্ষ্মভাবে হিসাব করা যায়। তো সেক্ষেত্রে আমাদের ভার্নিয়ার ধ্রুবক বলে একটা পদ আছে, এই পদ সম্পর্কে জানতে হয়। ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে ভার্নিয়ার স্কেলের এক ভাগ, অর্থাৎ এই যে ভাগটা দেখতেছেন এটা ভার্নিয়ার স্কেলের এক ভাগ, ও মূল স্কেলের এক ভাগের মাঝের পার্থক্যকে ভার্নিয়ার ধ্রুবক বলে। আর মূল স্কেলের এক ভাগ মানে এইটুকু, অর্থাৎ এই যে দুইটা ঘর আপনারা দেখতেছেন একটু ভালো করে খেয়াল করে দেখেন, এই যে দুইটা ঘর, এই দুইটা ঘরের মধ্যে যে পার্থক্য অর্থাৎ এই ঘর আর এই ঘর, এই দুইটা ঘরের মধ্যে যে পার্থক্যটা, এই পার্থক্যটাই হচ্ছে আমাদের ভার্নিয়ার ধ্রুবক বা ভিসি বা ভার্নিয়ার কনস্ট্যান্ট। অর্থাৎ ভার্নিয়ার কনস্ট্যান্ট সমান 1 এমএসডি। এমএসডি দ্বারা আমরা বোঝাচ্ছি মেইন স্কেল ডিভিশন, অর্থাৎ মূল স্কেলের এক ঘর, এবং 1 ভিএসডি, এই ভিএসডি দ্বারা বোঝাচ্ছি ভার্নিয়ার স্কেল ডিভিশন, অর্থাৎ মূল স্কেলের এক ঘর থেকে ভার্নিয়ার স্কেলের এক ঘর বাদ দিলে যে বিয়োগফলটা পাওয়া যায় সেটি হচ্ছে আমাদের ভার্নিয়ার ধ্রুবক। তো আমরা এই চিত্রের ক্ষেত্রে আমরা যদি ভার্নিয়ার ধ্রুবকের মানটা বের করি, আপনারা একটু খেয়াল করে দেখেন আমাদের এই চিত্রে ভার্নিয়ার স্কেলের খেয়াল করে দেখেন, মূল স্কেলের খেয়াল করে দেখেন এখান থেকে শুরু করে এইটুকু পর্যন্ত 9টা ঘর আছে টোটাল। এই যে 1 নাম্বার ঘর, 2 নাম্বার, 3, 4, 5, 6, 7, 8, 9, তার মানে মূল স্কেলের 9 ঘর। আর ভার্নিয়ার স্কেলে দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, অর্থাৎ আমাদের এই চিত্রে মূল স্কেলের 9 ঘর ভার্নিয়ার স্কেলের 10 ঘরের সমান। অর্থাৎ আমরা বলতে পারি 9 ঘর কোন স্কেলের? মূল স্কেল, মূল স্কেল সমান 10 ঘর গুণন ভার্নিয়ার স্কেল। অর্থাৎ মূল স্কেলের 9 ঘর বলা যে কথা, ভার্নিয়ার স্কেলের 10 ঘর বলা একই কথা। আমাদের এখানে দেখেন এই মূল স্কেলের এখান থেকে আমি একটু কালার অন্য কালার ব্যবহার করি, এখান থেকে দেখেন এখান থেকে শুরু করে এইটুকু পর্যন্ত আমাদের 10 মিলিমিটার, তার মানে এখান থেকে শুরু করে এইটুকু পর্যন্ত কতটুকু হবে? 9 মিলিমিটার। তার মানে মূল স্কেলের 9 ঘর, এটা মানে বোঝাচ্ছে আমাদের 9 মিলিমিটার। তো আমরা এখানে লিখতে পারি 9 মিলিমিটার। এটা 10 ঘর হবে কার? ভার্নিয়ার স্কেল। অর্থাৎ ভার্নিয়ার স্কেলের 10 ঘরের মান হচ্ছে 9 মিলিমিটার। আশা করছি এইটুকুতে কোনো সমস্যা নেই। আমাদের এখানে মূল স্কেলের এক ঘর, এখানে মূল স্কেলে এক ঘর সমান কতটুকু হচ্ছে? 1 মিলিমিটার। 9 ঘর সমান 9 মিলিমিটার হলে এক ঘর সমান 1 মিলিমিটার। তো আমরা এখানে লিখতে পারি 1 এমএসডির জায়গায় লিখতে পারি 1 মিলিমিটার। এবার আমাদের বের করতে হবে ভার্নিয়ার স্কেলের এক ঘরের মান কত। আপনারা এখানে দেখছেন ভার্নিয়ার স্কেলের 10 ঘরের মান হচ্ছে 9 মিলিমিটার, তাহলে ভার্নিয়ার স্কেলের এক ঘরের মান কত হবে? 1 গুণন ভার্নিয়ার স্কেল, তাহলে এই পাশে 10 গুণ আছে, এই পাশে এসে ভাগ হবে, তো দেখতে হবে 9 মিলিমিটার ডিভাইডেড বাই 10। অর্থাৎ আমরা বলতে পারি ভার্নিয়ার স্কেলের এক ঘরের মান হচ্ছে 9-এর নিচে 10 মিলিমিটার। তো এখানে আমরা লিখব মাইনাস 9-এর নিচে 10 মিলিমিটার। তো এক্ষেত্রে আমরা এটা বিয়োগ করি, আমরা লিখতে পারি 1 মাইনাস 9-এর নিচে 10 এত মিলিমিটার। তো এক্ষেত্রে বিয়োগ করলে আমরা পাচ্ছি 1 ডিভাইডেড বাই 10 মিলিমিটার। তো এটাকে আমরা লিখতে পারি 0.1 মিলিমিটার। তো এটাকে যদি আমরা মিটারে নিয়ে যাই, আমরা জানি 1 মিলিমিটার 1000 মিলিমিটার মানে হচ্ছে 1 মিটার। তো এই ক্ষেত্রে আমরা এটাকে 1000 দ্বারা ভাগ করব, সেক্ষেত্রে আমরা লিখতে পারি 0.0001 মিটার। তো আপনারা চাইলে মিটার একটা এরকম, তো আপনারা চাইলে এটাকেও বলতে পারেন ভার্নিয়ার ধ্রুবক, আবার চাইলে এটাকেও বলতে পারেন ভার্নিয়ার ধ্রুবক। অর্থাৎ মেইন কথা হচ্ছে মূল স্কেলের এক ঘর থেকে ভার্নিয়ার স্কেলের এক ঘর বাদ দিতে হবে, এই ক্ষেত্রে যে বিয়োগফলটা পাওয়া যাবে সেটাই হবে ভার্নিয়ার ধ্রুবক। আবার ভার্নিয়ার ধ্রুবককে আমরা অন্যভাবে হিসাব করতে পারি। একটু খেয়াল করে দেখেন ভার্নিয়ার স্কেলের n সংখ্যক ঘর, আমাদের আগের ম্যাথে ছিল মূল স্কেলের 9 ঘর, 9 ঘর কার? মূল স্কেল মেইন স্কেল সমান 10 ঘর কার জন্য ছিল? ভার্নিয়ার স্কেল। অর্থাৎ মূল স্কেলের 9 ঘর ভার্নিয়ার স্কেলের 10 ঘরের সমান। আমাদের এখানে বলা হচ্ছে ভার্নিয়ার স্কেলের n সংখ্যক ঘর, তো এখানে আমাদের n এর মান বোঝাচ্ছে এই 10,
অর্থাৎ ভার্নিয়ার স্কেলের 10 ঘর, তার মানে এন এর মানটা হবে আমাদের 10। মূল স্কেলের n-1, তো 10 থেকে যদি একবার দিই তাহলে তো 9ই আসে, তার মানে আমাদের এটার সাথে মিলে যাচ্ছে। অর্থাৎ ভার্নিয়ার স্কেলে n সংখ্যক ঘর মূল স্কেলের n-1 সংখ্যক ঘরের সমান, এই কথাটা খেয়াল রাখবেন। অর্থাৎ এখানে যদি আমাদের 10 হয়, এখানে হতে হবে 9। আবার আমরা যদি বলি ভার্নিয়ার স্কেলের 20 ঘর, তাহলে মূল স্কেলের কত ঘর হতে হবে? 19 ঘর। আমরা যদি বলি ভার্নিয়ার স্কেলের 50 ঘর, তাহলে মূল স্কেলের হতে হবে 49 ঘর। আমরা যদি বলি ভার্নিয়ার স্কেলের 100 ঘর, তাহলে মূল স্কেলে হতে হবে 99 ঘর। অর্থাৎ এখানে হতে হবে n আর এখানে হতে হবে n-1। ভার্নিয়ার স্কেলের n সংখ্যক ঘর মূল স্কেলের n-1 সংখ্যক ঘরের সমান, মাঝখানের সম্পর্ক হচ্ছে সমান। এবং মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য যদি s হয়, সেক্ষেত্রে আমরা ভার্নিয়ার ধ্রুবককে এই সূত্রের মাধ্যমে সহজেই নির্ণয় করতে পারি। তো আমরা আগে যেটা পড়ছিলাম ওটার মাধ্যমে আমরা এই সূত্রটা বের করব। আমরা পড়েছিলাম ভার্নিয়ার কনস্ট্যান্ট সমান 1 MSD মূল স্কেলের এক ঘর মাইনাস ভার্নিয়ার স্কেলের এক ঘর। তো আমরা এখানে দেখছি আমাদের ভার্নিয়ার স্কেলে n সংখ্যক ঘর মূল স্কেলের n-1 সংখ্যক ঘরের সমান। অর্থাৎ আমরা এখানে দেখতেছি n সংখ্যক কার ভার্নিয়ার স্কেল, তাহলে VSD n সংখ্যক ভার্নিয়ার স্কেল সমান n-1 সংখ্যক কার মূল স্কেল, মেইন স্কেল ডিভিশন। অর্থাৎ এখানে আমাদের ভার্নিয়ার স্কেলের n সংখ্যক ঘর মূল স্কেলের n-1 সংখ্যক ঘরের সমান। আর আমাদের এখানে দেওয়া আছে মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য s, তার মানে MSDর জায়গায় আমরা লিখতে পারি কত? s। তো পরের লাইনে আমরা লিখতে পারি n গুণন VSD সমান n-1 মেইন স্কেল ডিভিশন, অর্থাৎ মূল স্কেলের প্রতি ঘরের মান কত? s। তো MSDর জায়গায় আমরা লিখতে পারি s। আমরা VSDর মানটা বের করে নেই, আমরা লিখতে পারি VSD সমান n-1 ডিভাইডেড বাই n গুণন s। অর্থাৎ ভার্নিয়ার স্কেলের এক ঘরের মানটা হবে n-1 ডিভাইডেড বাই n গুণন s। তো এই মানগুলো যদি আমরা এখানে বসায় দিই, সেক্ষেত্রে আমরা পাচ্ছি VC সমান 1 MSD। 1 MSD মানে বোঝাচ্ছে মূল স্কেলের এক ঘরের দৈর্ঘ্য। তো মূল স্কেলের এক ঘরের দৈর্ঘ্য কত? s। তো 1 MSDর জায়গায় আমরা লিখলাম s, মাইনাস চিহ্ন দিলাম। 1 VSD, 1 VSDর জায়গায় আমরা লিখবো এই মানটা, অর্থাৎ আমরা এখানে লিখবো n-1 ডিভাইডেড বাই n, তার সাথে আমরা লিখবো s। আমরা যদি লসাগু করি সেক্ষেত্রে নিচে আমরা পাচ্ছি n আর উপরে আমরা পাচ্ছি s তার সাথে n, আর s দ্বারা এই দুটাকে গুণ করলে আমরা পাচ্ছি sn, আর এই মাইনাসে হয়ে গেল আমাদের প্লাস, তো সেক্ষেত্রে আমরা পাচ্ছি s। তো দেখেন এই SN কাটাকাটি করলে আমরা পাচ্ছি কত? s ডিভাইডেড বাই n। অর্থাৎ VC সমান আমরা পাচ্ছি s ডিভাইডেড বাই n, যেখানে s দ্বারা আমাদের বোঝাবে মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য আর n দ্বারা বোঝাবে আমাদের ভার্নিয়ার স্কেলের ঘর সংখ্যা। তবে খেয়াল রাখতে হবে এই সূত্র তখনই অ্যাপ্লিকেবল যখন আমাদের এই দুই স্কেলের মধ্যে পার্থক্য হতে হবে 1। অর্থাৎ ভার্নিয়ার স্কেলে যদি 20 ঘর হয়, মূল স্কেলে হতে হবে 19 ঘর। কিন্তু যদি এমন বলা থাকে ভার্নিয়ার স্কেলের 50 ঘর আর মূল স্কেলের 48 ঘরের সমান, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এই সূত্রটা ব্যবহার করা যাবে না, খেয়াল রাখবেন। সেক্ষেত্রে আমাদের এই মূল সূত্র যেটা আছে, এই মূল সূত্র ব্যবহার করে আপনারা ভার্নিয়ার ধ্রুবকের মানটা নির্ণয় করবেন। আমাদের এই MCQ প্রশ্নে বলা আছে একটি স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার স্কেলে ভাগ সংখ্যা 10, অর্থাৎ এখানে আমাদের n এর মান হচ্ছে 10, ভার্নিয়ার স্কেলে ভাগ সংখ্যা যেটা ওটাকে n দ্বারা বোঝানো হয়, ওটার মান হচ্ছে 10। প্রধান স্কেলে ক্ষুদ্রতম এক ভাগের মান হচ্ছে 1 মিলিমিটার, অর্থাৎ s এর মান আমাদের বলা আছে 1 মিলিমিটার। আমাদের বলা হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক কত, তো আমরা ডিরেক্টলি লিখি VC সমান s ডিভাইডেড বাই n। s এর মান কত? 1 মিলিমিটার ডিভাইডেড বাই n এর মান কত? 10। তো এই ক্ষেত্রে আমরা পাচ্ছি 0.1 মিলিমিটার। তো আপনারা একটু অপশনগুলো দেখেন, 0.1 সেন্টিমিটার আছে, তো সেন্টিমিটার তো হবে না, মিলিমিটার হওয়া লাগবে, তো এটা সঠিক না। আমাদের পরেরটা দেওয়া আছে সেন্টিমিটারে 1 মিলিমিটার, তো 1 মিলিমিটার এটাও তো হবে না। তো এবার আমরা এই এককটাকে সেন্টিমিটারে নিয়ে যাই। আমরা মিলিমিটার যে এককগুলো আছে এটা তো চেক করছি, 0.1 এটাও চেক করছি, তার মানে এগুলো হচ্ছে না, তার মানে হয় বি অথবা ডি হবে। তো এটাকে আপনারা সেন্টিমিটার নিয়ে যান, মিলিমিটার থেকে সেন্টিতে নিয়ে গেলে 10 দ্বারা ভাগ করতে হবে, সেক্ষেত্রে আমরা পাচ্ছি 0.01 সেন্টিমিটার। তো এই ক্ষেত্রে আমাদের বি নং অপশনটি সঠিক। এই MCQ প্রশ্নে আমাদের বলা আছে কোনো স্লাইড ক্যালিপার্সে ভার্নিয়ার ধ্রুবকের মান এত হলে ভার্নিয়ার স্কেলে ভাগ সংখ্যা কত। অর্থাৎ এক্ষেত্রে আমাদের ভিসির মান দেয়া আছে, ভিসি সমান কত? 0.005 সেন্টিমিটার। তো এটাকে আমরা মিলিমিটার নিয়ে যাই, সেন্টিমিটার থেকে মিলিমিটার নিয়ে যেতে আমাদের 10 দ্বারা গুণ করতে হয়, তো আমরা লিখি 0.05 মিলিমিটার।
অর্থাৎ আমরা ভিসির মানটা পেয়ে গেছি 0.05 মিলিমিটার। আমরা জানি এসের মানটা হচ্ছে 1 মিলিমিটার। তো আমাদের বের করতে হবে এন এর মান কত। আমরা লিখি ভিসি সমান এস ডিভাইডেড বাই এন। তো আমরা মানগুলো বসিয়ে দেই। ভিসির মানটা হচ্ছে 0.05 মিলিমিটার, এসের মানটা হচ্ছে 1 মিলিমিটার। আমাদের বের করতে হবে এন এর মান কত। তো এনকে আমরা এই পাশে নিয়ে আসি। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি 1 মিলিমিটার ডিভাইডেড বাই 0.05 মিলিমিটার। তো আপনারা চাইলে ক্যালকুলেটারতে ডিরেক্টলি এটা বের করতে পারেন। এই মিলিমিটার কাটা 1 ডিভাইডেড বাই 0.05 এর মান হয় 20। এটা আপনারা চাইলে ক্যালকুলেটারতে ডিরেক্টলি বের করতে পারেন। আর যদি ক্যালকুলেটার ছাড়া বের করতে চান সেক্ষেত্রে আপনাদের দেখেন নিচে আছে 0.05। এই দশমিক তুলে দেওয়ার জন্য আমরা উপরে নিলাম 1, আর দশমিকের পর দুইটা অঙ্ক, দুইটা শূন্য নিলাম। তো সেক্ষেত্রে আমাদের উপরে হয়ে যাচ্ছে 100, আর নিচে আমাদের দশমিক তো উঠে গেল, তো থেকে যাচ্ছে শুধু 5। তো 100কে 5 দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি 20, অর্থাৎ এক্ষেত্রে আমাদের ডি নং অপশনটি সঠিক। এবার আমরা আলোচনা করব ভার্নিয়ার সমপাতন সম্পর্কে। তো বলা হচ্ছে ভার্নিয়ার স্কেলে যে দাগটা মূল স্কেলে একটা দাগের সাথে হুবহু মিলে যায় তাকেই ভার্নিয়ার সমপাতন বলে। অর্থাৎ আমাদের খেয়াল রাখতে হবে মূল স্কেল আর ভার্নিয়ার স্কেলের মধ্যে কোন দাগ একটা আরেকটার সাথে মিলে যায়। সেক্ষেত্রে ভার্নিয়ার স্কেলে যে দাগটা মিলে যাবে সেই দাগকে আমরা বলবো ভার্নিয়ার সমপাতন। তো আপনারা একটু খেয়াল করে দেখেন, এটা আমাদের মূল স্কেলের এক ঘর, এটা আমাদের ভার্নিয়ার স্কেলের এক ঘর। একটু পার্থক্য আছে দুটার মাঝে, এখানেও পার্থক্য, এই দুটার মধ্যে একটু পার্থক্য, এখানেও পার্থক্য, এখানেও পার্থক্য, এখানেও পার্থক্য, এখানেও, 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 এখানেও। আর এই জায়গাতে দেখেন এই দাগটা আর এই দাগটা আমাদের মিলে গেছে। অর্থাৎ ভার্নিয়ার স্কেলের 10 নম্বর যে দাগ, এই দাগটা আমাদের মূল স্কেলের 9 নম্বর দাগের সাথে মিলে গেছে। এক্ষেত্রে আমাদের ভার্নিয়ার সমপাতন হবে 10। অর্থাৎ ভার্নিয়ার স্কেলে যে দাগটা মূল স্কেলে একটা দাগের সাথে মিলে যায় তাকেই ভার্নিয়ার সমপাতন বলে। তো আমাদের এই ঘটনার ক্ষেত্রে ভার্নিয়ার সমপাতনের মানটা হবে 10। তো আমাদের খেয়াল রাখতে হবে ভার্নিয়ার সমপাতনের ক্ষেত্রে ভার্নিয়ার স্কেলের কোন দাগটা মিলে গেছে। তো ভার্নিয়ার স্কেলের দাগটাকে আমাদের বলতে হবে ভার্নিয়ার সমপাতন। আপনারা একটু তিনটা চিত্র ভালোভাবে খেয়াল করে দেখেন। প্রথম চিত্রের ক্ষেত্রে দেখেন এই যে নিচে যে স্কেলটা দেখতেছেন এটা আমাদের মূল স্কেল, আর উপরে যে স্কেলটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের ভার্নিয়ার স্কেল। আপনারা একটু খেয়াল করে দেখেন ভার্নিয়ার স্কেলে 1 নম্বর দাগটা মূল স্কেলের 1 নম্বর দাগের সাথে হুবহু মিলে গেছে। তো এটার ক্ষেত্রে ভার্নিয়ার সমপাতনের মান হবে 1। আমরা যদি দ্বিতীয় চিত্রের ক্ষেত্রে দেখি আমাদের ভার্নিয়ার স্কেলের 2 নম্বর দাগটা মূল স্কেলের 2 নম্বর দাগের সাথে মিলে গেছে। তো এই ক্ষেত্রে আমাদের ভার্নিয়ার সমপাতন হবে 2। ভার্নিয়ার স্কেলের কয় নম্বর দাগ এটা খেয়াল রাখতে হবে। আবার 3 নম্বর চিত্রে আমরা দেখছি ভার্নিয়ার স্কেলের 3 নম্বর দাগটা মূল স্কেলের 3 নম্বর দাগের সাথে মিলে গেছে। তো এই ক্ষেত্রে আমাদের ভার্নিয়ার সমপাতন হবে 3। অর্থাৎ ভার্নিয়ার স্কেলে যে দাগটা মূল স্কেলের কোনো একটা দাগের সাথে মিলে যাবে ভার্নিয়ার স্কেলে সেই দাগটাকে আমরা বলবো ভার্নিয়ার সমপাতন। এখানে আমাদের প্রথম চিত্রে ভার্নিয়ার সমপাতন 1, দ্বিতীয় চিত্রে ভার্নিয়ার সমপাতন 2, তৃতীয় চিত্রে আমাদের ভার্নিয়ার সমপাতন 3। আশা করছি ভার্নিয়ার সমপাতন নিয়ে আপনাদের আর কোনো সমস্যা নেই। 4 নং কুইজে আমাদের বলা হচ্ছে ভার্নিয়ার স্কেলের 3 নং দাগটি মূল স্কেলের 13 নং দাগের সাথে মিলে যায়, ভার্নিয়ার সমপাতন কত হবে? তো এটি সম্পর্কে আমি একটু আগে আলোচনা করেছি। তো এর সঠিক আনসারটি আপনারা ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। স্লাইড ক্যালিপার্সে মূলত আমরা ভার্নিয়ার স্কেলটাই ব্যবহার করি, আর এর মাধ্যমে আমরা কোনো কিছু দৈর্ঘ্য পরিমাপ করি। এক্ষেত্রে সূত্রটা হচ্ছে এম প্লাস ভি গুণন ভিসি। আপনাকে যদি প্রস্থ নির্ণয় করতে হয় সেক্ষেত্রেও এই সূত্র, আপনাকে যদি উচ্চতা নির্ণয় করতে হয় সেক্ষেত্রেও এই সূত্রই। অর্থাৎ সরণ বা দূরত্ব যেগুলো আমাদের নির্ণয় করতে বলুক সব ক্ষেত্রে আমাদের সূত্র হবে এম প্লাস ভি গুণন ভিসি। এখানে এমটা হচ্ছে মূল স্কেলের পার্ট, অর্থাৎ মূল স্কেল থেকে আপনারা যে মানটা পাবেন সেটা হচ্ছে এম এর মান। ভিটা হচ্ছে আমাদের ভার্নিয়ার সমপাতন, আর ভিসিটা হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। আর এর মাধ্যমে আমরা স্লাইড ক্যালিপাসের সাহায্যে কোনো কিছু দৈর্ঘ্য সহজেই পরিমাপ করতে পারি। আপনারা খেয়াল রাখবেন এই এম এর মানটা যে এককে হতে হবে এই ভিসির মানটাও আমাদের সেম এককই হতে হবে। আপনারা যদি এমকে সেন্টিমিটারে নেন ভিসির মানটাও আমাদের সেন্টিমিটারে হতে হবে। এমকে যদি আপনারা মিলিমিটারে নেন ভিসির মানটাও মিলিমিটারে হতে হবে। আর আমরা এর আগে দেখে এসেছি ভার্নিয়ার সমপাতনের কোনো একক নেই, এটি তো একটা সংখ্যা যে মূল ভার্নিয়ার স্কেলে কোন দাগটা মূল স্কেলের সাথে মিলে গেছে, এখানে একটা সংখ্যা বোঝাবে। তো ভির কোনো একক নেই, এখানে আমাদের এম এর একক আর ভিসির একক সেম হবে। আর এম আর ভিসির যেটা একক ওটাই মূলত আমাদের দৈর্ঘ্যের একক হবে। এবার আমরা একটা সিকিউ প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। এটি হচ্ছে রাজশাহী বোর্ড 2024 সালের প্রশ্ন। আমাদের বলা হচ্ছে একটা স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটা ঘনকের 1 পৃষ্ঠার আয়তন পরিমাপে
ঘনকের এক বাহুর দৈর্ঘ্য পরিমাপ করে পাওয়া গেল 6.48 সেন্টিমিটার, অর্থাৎ এটা আমাদের পরিমাপকৃত মান, যেটা দৈর্ঘ্যের মানটা। আচ্ছা, আমাদের বলা হচ্ছে যেখানে প্রধান স্কেলের পার্ট হচ্ছে 6.4 সেন্টিমিটার, এটা আমাদের এম এর মান। আমাদের বলা হচ্ছে ভার্নিয়ার স্কেলের 20 ঘর মূল স্কেলের 19 ঘরের সমান। আমাদের বলা হচ্ছে দৈর্ঘ্য পরিমাপে 4% ত্রুটি বিদ্যমান। তো এই ত্রুটিটা হচ্ছে আমাদের ঘ নাম্বারে হয়তো বা ব্যবহার হবে। আমাদের গ নাম্বারে বলা হচ্ছে ভার্নিয়ার সমপাতন নির্ণয় করতে। ভার্নিয়ার সমপাতনের জন্য আমাদের এই তথ্যটা লাগবে, আর আমাদের এখান থেকে আমাদের ভিসির মানটা লাগবে। তো শুরুতে আমরা একটু ভিসির মানটা বের করে নিই। তো আমরা দেখছি ভার্নিয়ার স্কেলে 20 ঘর মূল স্কেলের 19 ঘরের সমান, অর্থাৎ আমরা বলতে পারি ভিসি সমান এস ডিভাইডেড বাই এন। এখানে এস এর মানটা হচ্ছে 1 মিলিমিটার, যেহেতু আমাদের এখানে সেন্টিমিটার দেওয়া আছে, আমরা ছোটো ছোটো ঘরগুলো 1 মিলিমিটার করে হবে। আর নিচে হচ্ছে এন হচ্ছে ভার্নিয়ার স্কেলে ভাগ সংখ্যা। ভার্নিয়ার স্কেলে ভাগ সংখ্যা কত? 20। তো নিচে আমরা লিখব 20। তো এখানে আমরা পাচ্ছি 1 ডিভাইডেড বাই 20। তো এর মানটা আমরা পাচ্ছি 0.05 মিলিমিটার, অর্থাৎ এখানে আমাদের ভিসির মানটা হবে 0.05 মিলিমিটার। আমরা ভিসির মান পেয়ে গেছি। আমাদের এখানে দেওয়া আছে দৈর্ঘ্যের মানটা এটা। তো আমরা জানি দৈর্ঘ্য সমান এম প্লাস ভি গুণন ভিসি। আমাদের এখানে দৈর্ঘ্য সমান, দৈর্ঘ্যের মানটা কত আমাদের দেওয়া আছে 6.48 সেন্টিমিটার। খেয়াল রাখবেন এককগুলো। আমাদের এখানে এম এর মান দেওয়া আছে 6.4 সেন্টিমিটার, আর আমাদের এখানে ভিসির মানটা হচ্ছে 1 ডিভাইডেড বাই 20 মিলিমিটার। এর মানটা আমরা পাচ্ছি 0.05 মিলিমিটার। তো আমাদের এই মানটা তো মিলিমিটার হওয়া যাবে না, আমাদের এই মানটা হতে হবে সেন্টিমিটারের। তো সেন্টিমিটার আনার জন্য এটাকে আমরা 10 দ্বারা ভাগ করি, সেক্ষেত্রে আমরা লিখতে পারি 0.005 সেন্টিমিটার। তো এবার আমরা এই মানগুলো এখানে বসিয়ে দিই। সেক্ষেত্রে আমরা একটু লিখি দৈর্ঘ্যের মান কত 6.48, এম এর মান কত 6.4, ভির মান আমরা নির্ণয় করব, আর ভিসির মান কত 0.005। তো এই পাশে আমাদের এটা যোগ আকারে আছে, এই পাশে যা বিয়োগ হবে, সেক্ষেত্রে আমরা লিখতে পারি 6.48 বিয়োগ 6.4 সমান ভি গুণন 0.005। পরের লাইনে আমরা লিখতে পারি এটা থেকে যদি এটা বিয়োগ করি আমরা পাচ্ছি 0.08 সমান ভি গুণন 0.005। তো এখান থেকে আমরা বলতে পারি ভি সমান 0.08 ডিভাইডেড বাই 0.005। আমরা এই মানটা ক্যালকুলেটরের সাহায্যে নির্ণয় করি। তো সেক্ষেত্রে আমরা এই মানটা পাচ্ছি 16, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের ভার্নিয়ার সমপাতন হবে 16। আশা করছি এই প্রশ্নে কোনো সমস্যা নেই। আপনারা বারবার খেয়াল রাখবেন এই দৈর্ঘ্যের একক, এম এর একক, ভিসির একক, এই তিনটার এককই সেম হতে হবে। দৈর্ঘ্যের একক দেওয়া ছিল সেন্টিমিটারে, এম এর একক দেওয়া ছিল সেন্টিমিটারে, এই কারণে আমরা ভিসির এককটাকেও সেন্টিমিটারে নিয়ে গেছি। তারপর আমরা এখানে মানগুলো বসিয়ে দিয়ে আমরা ভার্নিয়ার সমপাতনের মানটা নির্ণয় করেছি। এবার আমরা আরেকটা সিকিউ প্রশ্ন দেখব। আমাদের এটি হচ্ছে ঢাকা বোর্ড 2023-এর প্রশ্ন। আমাদের বলা হচ্ছে দৃশ্যকল্প 1-এ বি এর দৈর্ঘ্য পরিমাপের প্রাপ্ত ভার্নিয়ার সমপাতন নির্ণয় করো। অর্থাৎ এই প্রশ্নেও আমাদের ভার্নিয়ার সমপাতন নির্ণয় করতে বলা হয়েছে। আমাদের দেয়া আছে একটা ক্ষুদ্র দৈর্ঘ্য পরিমাপক যন্ত্রের প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান হচ্ছে 1 মিলিমিটার, অর্থাৎ এখানে আমাদের এস এর মান দেয়া আছে 1 মিলিমিটার। আমাদের বলা হচ্ছে যন্ত্রটির ভার্নিয়ার স্কেলের 20 ভাগের দৈর্ঘ্য প্রধান স্কেলে 19 ভাগের দৈর্ঘ্যের সমান, অর্থাৎ এটা যদি আমাদের এন হয়, এটা আমাদের বোঝাচ্ছে n-1, অর্থাৎ আমরা সূত্র ইউজ করতে পারি ভিসি সমান এস ডিভাইডেড বাই এন। এই সূত্র আমরা ব্যবহার করতে পারি। এখানে আমাদের এন এর মান হচ্ছে 20, তো আমরা এখানে মানগুলো বসাই। এস এর মান হচ্ছে আমাদের 1 মিলিমিটার আর এন এর মান হচ্ছে আমাদের 20, তো এখানে আমরা পাচ্ছি 0.05 মিলিমিটার। আপনারা একটু খেয়াল করে দেখেন আমাদের দৈর্ঘ্য যেগুলো দেওয়া আছে সেন্টিমিটারে, প্রধান স্কেলের পার্ট এটাও সেন্টিমিটারে। তো এটা যে এগুলো যেহেতু সেন্টিমিটারে আছে, তো মিলিমিটারকেও আমরা সেন্টিমিটারে নিয়ে যাই। তো মিলিকে 10 দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি সেন্টিমিটার। তো সেক্ষেত্রে আমরা পাচ্ছি 0.005 সেন্টিমিটার। ভিসির মানটা আমরা সেন্টিমিটার এককে নির্ণয় করেছি। আমাদের এখানে দেওয়া আছে যন্ত্রটার দণ্ডটার দৈর্ঘ্য হচ্ছে 8.73 সেন্টিমিটার। তো আমরা লিখি দৈর্ঘ্য সমান 8.73 সেন্টিমিটার। আমাদের এখানে প্রধান স্কেলে পার্ট অর্থাৎ এম এর মান দেওয়া আছে 8.7 সেন্টিমিটার,
আমাদের ভার্নিয়ার সমাপতন ভির মানটা নির্ণয় করতে বলা হচ্ছে। তো লিখি, আমরা জানি দৈর্ঘ্য সমান এম যোগ ভি গুণন ভিসি। আমরা মানগুলো বসিয়ে দেই। আমাদের এখানে দৈর্ঘ্যের মান 8.73 সমান এম এর মান কত? এম এর মান হচ্ছে 8.7 যোগ ভির মানটা নির্ণয় করব, ভিসির মান কত? 0.005। সবগুলো এটার একক সেন্টিমিটারে, এটার একক সেন্টিমিটারে, এটার একক সেন্টিমিটারে, বারবার এটা খেয়াল রাখবেন। তো এবার আমাদের এটা এই পাশে যোগ আছে, এই পাশে এসে বিয়োগ হবে, সেক্ষেত্রে আমরা লিখতে পারি 8.73 মাইনাস 8.7 সমান ভি গুণন 0.005। তো এখান থেকে যদি আমরা এটা বিয়োগ করি সেক্ষেত্রে আমরা লিখতে পারি 0.03 সমান ভি গুণন 0.005। তো এবার আমরা লিখতে পারি ভি সমান 0.03 ডিভাইডেড বাই 0.005। তো ক্যালকুলেটারের সাহায্যে আমরা এই ভাগটা করি। তো সেক্ষেত্রে আমরা এই মানটা পাচ্ছি 6, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের ভার্নিয়ার সমাপতন হবে 6। আপনারা কিন্তু চাইলে এই ভাগটা ক্যালকুলেটার ছাড়াও করতে পারতেন। সেক্ষেত্রে আপনারা একটু খেয়াল করে দেখেন, উপরে আমাদের ছিল 0.03 আর নিচে আমাদের ছিল 0.005। তো নিচের এই দশমিক তুলে দেওয়ার জন্য উপরে আমরা নিলাম 1, দশমিকের পর 3টা অঙ্ক আছে, 3টা শূন্য নিলাম। আবার উপরে একটা দশমিক ছিল, তার জন্য আমরা নিচে নিলাম 1, 2টা অঙ্ক, 2টা শূন্য নিলাম। এবার আমরা কাটাকাটি করি। আমাদের উপরে দেওয়া আছে 3 গুণন 1000 আর নিচে আমাদের আছে 5 গুণন 100। তো আমাদের 100 দ্বারা 1000কে কাটাকাটি করলে 10, এই 5 দ্বারা 10কে কাটাকাটি করলে 2, অর্থাৎ আমরা পাচ্ছি 3 দুগুণে 6। তো এই ক্ষেত্রে আমাদের ভার্নিয়ার সমাপতনের মানটা হবে 6। তো আপনারা চাইলে ক্যালকুলেটর দিয়েও করতে পারেন, ক্যালকুলেটর ছাড়াও করতে পারেন। এবার আমরা আর একটা সিকিউ প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। এটি রাজশাহী বোর্ড 2023 সালের প্রশ্ন। আমাদের বলা হচ্ছে নিরেট গোলকের ব্যাসার্ধ নির্ণয় করো। আমাদের এখানে দেয়া আছে একটি নিরেট গোলকের ব্যাস পরিমাপে প্রধান স্কেলের পার্ট এত। খেয়াল রাখবেন, ব্যাস পরিমাপ করতে গিয়ে আমরা প্রধান স্কেলের মান পাইছি এটা। ভার্নিয়ার সমাপতন এত, ভার্নিয়ার ধ্রুবকের মান এত। তো সাইডে আমরা তথ্যগুলো লিখে রাখি। এখানে আমাদের প্রধান স্কেলের পার্ট অর্থাৎ বড় হাতের এম এর মানটা হচ্ছে 2.4 সেন্টিমিটার। তো আমরা লিখে রাখি এম সমান 2.4 সেন্টিমিটার। আমাদের ভার্নিয়ার সমাপতন অর্থাৎ ভির মানটা দেয়া আছে 6। আমাদের ভার্নিয়ার ধ্রুবক ভিসির মানটা দেয়া আছে 0.05 মিলিমিটার। তো আমরা জানি এম এর মান ভিসির মান সেম হতে হয়, তো এটাকে আমরা মিলিমিটারের থেকে সেন্টিমিটারে নিয়ে যাই। এটাকে যদি আমরা 10 দ্বারা ভাগ করি সেক্ষেত্রে আমরা লিখতে পারি 0.005 সেন্টিমিটার। এবার আমরা লিখি, এখানে ছিল ব্যাস পরিমাপে, তো আমরা এখানে লিখি ব্যাস সমান এম যোগ ভি গুণন ভিসি। মানগুলো বসিয়ে দিই। এম এর মানটা হচ্ছে 2.4, ভির মানটা হচ্ছে 6 আর ভিসির মানটা 0.005। পুরো এককটা হবে আমাদের সেন্টিমিটার এককে, কারণ এটাও ছিল সেন্টিমিটারে, এটাও সেন্টিমিটারে। পরের লাইনে আমরা লিখতে পারি 2.4 যোগ, এই দুটো যদি আমরা গুণ করি সেক্ষেত্রে আমরা লিখতে পারি 0.03 সেন্টিমিটার। দুটো যদি আমরা যোগ করি সেক্ষেত্রে আমরা লিখতে পারি 2.43 সেন্টিমিটার। এখানে যে মানটা আমরা পাইছি এই মানটা হচ্ছে আমাদের ব্যাসের মান, কিন্তু আমাদের নির্ণয় করতে বলা হয়েছে ব্যাসার্ধ সমান কত। তো আমরা লিখি ব্যাসার্ধ সমান, আর দ্বারা যদি উপস্থাপন করে লিখি আর সমান লিখতে পারি ব্যাস ডিভাইডেড বাই 2। ব্যাসের মান কত? 2.43 সেন্টিমিটার ডিভাইডেড বাই 2। তো 2.43কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি সেক্ষেত্রে আমরা লিখতে পারি 1.215 সেন্টিমিটার। অর্থাৎ এক্ষেত্রে আমাদের ব্যাসার্ধ হবে 1.215 সেন্টিমিটার। এবার আমরা পূর্বের সিকিউ প্রশ্নের ঘ নং প্রশ্নটি সলভ করব। আমাদের বলা হচ্ছে উদ্দীপকের গোলক ও নিরেট ঘনক আকৃতির বস্তুর মধ্যে কোনটির আয়তন বেশি, গাণিতিক বিশ্লেষণ দাও। অর্থাৎ গোলকের আমাদের আয়তন বের করতে হবে, নিরেট ঘনকেরও আমাদের আয়তন বের করতে হবে। আমরা দেখেছিলাম নিরেট গোলক যেটা ছিল, নিরেট গোলকের ব্যাসার্ধ আর সমান ছিল, আমরা এখানে ঘ নাম্বার দিই, নিরেট গোলকের ব্যাসার্ধ আর সমান 1.215 সেন্টিমিটার। এটা আমাদের ছিল গোলকের ব্যাসার্ধ। এবার আমরা একটু ঘনকের ক্ষেত্রে দেখি। ঘনকের হচ্ছে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হচ্ছে এটা। আমাদের দুটারই আয়তন বের করতে হবে এবং দেখতে হবে কোনটার আয়তন বেশি। তো আমরা লিখি নিরেট গোলকের ক্ষেত্রে
আমাদের এখানে আর এর মান হচ্ছে 1.215। আমাদের বের করতে বলা হয়েছে আয়তন কত। তো আমরা লিখি আয়তন সমান, আমরা জানি নিরেট গোলকের আয়তন সমান 4/3 পাই আর কিউব। আমরা একটু মানগুলো বসিয়ে দেই, 4/3 পাই আর এর মান হচ্ছে আমাদের 1.215 তার উপর কিউব। ক্যালকুলেটারের সাহায্যে আমরা এই মানটা নির্ণয় করি। তো এই ক্ষেত্রে আমরা এই মানটা পাচ্ছি 7.513 ঘন সেন্টিমিটার। আবার আমরা যদি ঘনক আকৃতির বস্তুটির আয়তন নির্ণয় করি, সেক্ষেত্রে আমরা দেখছি ঘনকের এক বাহুর দৈর্ঘ্য 1.95। তো আমরা লিখি ঘনকের ক্ষেত্রে আয়তন সমান 1.95 তার উপর করতে হবে কিউব। তো এক্ষেত্রে আমরা এই মানটা পাচ্ছি 7.415 ঘন সেন্টিমিটার। আমরা দেখছি এই দুইটা আয়তনের মধ্যে নিরেট গোলকের আয়তনটা বেশি, অর্থাৎ আমাদের বলা ছিল কোনটির আয়তন বেশি। তো আমরা লিখব অতএব নিরেট গোলকের আয়তন বেশি। আশা করছি এই প্রশ্নে কোনো সমস্যা নেই। এবার আমরা চট্টগ্রাম বোর্ড 2021-এর সিকিউ প্রশ্নটা দেখব। আমাদের এখানে বলা ছিল বর্গাকার বস্তুটির দৈর্ঘ্য নির্ণয় করো। আমরা জানি দৈর্ঘ্য সমান এম প্লাস ভি গুণন ভিসি। আমাদের এখানে একটু খেয়াল করে দেখি, এম এর মান হচ্ছে 15 মিলিমিটার, অর্থাৎ আমাদের এখানে এম সমান দেয়া আছে 15 মিলিমিটার। ভি ভার্নিয়ার সমপাতন আমাদের এখানে দেয়া আছে 16। ভিসি ভার্নিয়ার ধ্রুবক আমাদের এখানে দেয়া নাই, তো আমরা ভিসির মানটা বের করি। আমাদের এখানে বলা আছে প্রধান স্কেলে ক্ষুদ্রতম এক ঘরের মান হচ্ছে 1 মিলিমিটার, এটা আমাদের এস এর মান। আবার প্রধান স্কেলের 19 ঘর ভার্নিয়ার স্কেলের 20 ঘরের সমান, অর্থাৎ এটা আমাদের এন এর মান, এটা আমাদের n - 1 এর মান। আমরা জানি ভিসি সমান এস ডিভাইডেড বাই এন। এস এর মান হচ্ছে আমাদের এখানে 1 মিলিমিটার, এন এর মান হচ্ছে আমাদের 20। তো আমরা এটা লিখতে পারি 0.05 মিলিমিটার। তো আমরা মানগুলো বসিয়ে দিই। আমরা লিখি দৈর্ঘ্য সমান এম প্লাস ভি গুণন ভিসি। আমরা যদি মানগুলো বসে, এম এর মান হচ্ছে আমাদের এখানে 15 মিলিমিটার যোগ ভির মান হচ্ছে আমাদের এখানে 16 গুণন ভিসির মান হচ্ছে 0.05 মিলিমিটার। তো পরের লাইনে আমরা লিখতে পারি, দেখুন এই 16-র সাথে আপনারা 0.05 গুণ করবেন। তো সেক্ষেত্রে আমরা পাচ্ছি 15 মিলিমিটার যোগ এই 16 আর 0.05 গুণ করলে আমরা পাচ্ছি 0.8 মিলিমিটার। তো 15-এর সাথে 0.8 মিলিমিটার যোগ করলে আমরা পাচ্ছি 15.8 মিলিমিটার, অর্থাৎ বর্গাকার বস্তুটির দৈর্ঘ্য হবে 15.8 মিলিমিটার। স্ক্রু গজের ক্ষেত্রে স্ক্রু গজের বৃত্তাকার স্কেলটি এখানে যে হবে না। স্ক্রু গজের বৃত্তাকার স্কেলটি সম্পূর্ণ একবার ঘোরালে এটি রৈখিক স্কেল বরাবর যে দূরত্ব অতিক্রম করে তাকে ওই স্ক্রু গজের পিচ বলে। যেমন আপনারা যেটা দেখছেন, এই যে এখানে যেটা দেখছেন, এটা আমাদের বৃত্তাকার স্কেল, অর্থাৎ এটা আমরা ঘোরাবো। আমরা এইদিকে ঘোরাতে পারি, আমরা চাইলে এইদিকে ঘোরাতে পারি। এটা ঘোরালে এই স্কেলটা এই সামন দিকে যাবে অথবা পেছন দিকে আসবে। এই বরাবর যে দূরত্ব অতিক্রম করবে তাকে আমরা বলবো পিচ, অর্থাৎ রৈখিক দিকে যে দূরত্ব অতিক্রম করবে তাকে পিচ বলবো। কখন? যদি আমরা এটা ফুল একবার ঘুরাই, এই স্কেলটাকে আমরা ফুল একবার ঘোরাবো, সেক্ষেত্রে রৈখিক স্কেল বরাবর যে দূরত্ব অতিক্রম করবে তাকে আমরা ওই স্ক্রু গজের পিচ বলবো। ভার্নিয়ার স্কেলের ক্ষেত্রে যেমন আমরা ভার্নিয়ার ধ্রুবক পড়েছিলাম, অনুরূপভাবে স্ক্রু গজের ক্ষেত্রে আমাদের লঘিষ্ঠ গণন বা ন্যূনাঙ্ক এলসি সমান পিচ ডিভাইডেড বাই বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা। অর্থাৎ পিচকে যদি আমরা বৃত্তাকার স্কেলে মোট ভাগ সংখ্যা দ্বারা ভাগ করি, সেক্ষেত্রে আমরা লঘিষ্ঠ গণন বা লেস্ট কাউন্ট অর্থাৎ ন্যূনাঙ্ক পেয়ে যাব। আর এক্ষেত্রে আমাদের দৈর্ঘ্য পরিমাপটা হবে এল প্লাস সি গুণন এলসি। আমাদের ভার্নিয়ার স্কেলের ক্ষেত্রে ছিল এম প্লাস ভি গুণন ভিসি, আর এটার ক্ষেত্রে আমাদের হবে এল প্লাস সি গুণন এলসি। এখানে ভিসিটা ছিল ভার্নিয়ার ধ্রুবক, এখানে এলসিটা হবে লঘিষ্ঠ গণন অর্থাৎ স্ক্রু গজের ন্যূনাঙ্ক। এখানে ভিটা ছিল ভার্নিয়ার সমপাতন, এখানেও আমরা বলবো সিটাকে বলবো স্ক্রু গজের সমপাতন, আর এলটা হচ্ছে মূল স্কেলের দৈর্ঘ্য। আমাদের এই এমসিকিউ প্রশ্নে বলা হচ্ছে 2 মিলিমিটার পিচ বিশিষ্ট স্ক্রু গজের ন্যূনাঙ্ক এত হলে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা কত? আমরা জানি এলসি সমান পিচ ডিভাইডেড বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। এখানে পিচের মান কত? 2 মিলিমিটার। আর বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যাকে আমরা এন দ্বারা প্রকাশ করলাম, অর্থাৎ আমরা এন এর মানটা নির্ণয় করব। আমাদের ন্যূনাঙ্ক দেওয়া আছে 0.002 সেন্টিমিটার। তো আমরা মানটা বসাই 0.002
টু সেন্টিমিটার। এখানে এককটা সেন্টিমিটার, এখানে এককটা মিলিমিটার, তো এটাকেও আমরা সেন্টিমিটারে নিয়ে নেই। 2কে যদি আমরা 10 দ্বারা ভাগ করি সেক্ষেত্রে পাচ্ছি 0.2 সেন্টিমিটার ডিভাইডেড বাই এন। এনকে আমরা এই পাশে নিয়ে আসি, সেক্ষেত্রে আমরা পাচ্ছি এন সমান 0.2 সেন্টিমিটার ডিভাইডেড বাই 0.002 সেন্টিমিটার। এই সেন্টিমিটার কাটা, আর নিচের এই দশমিক তুলে দেওয়ার জন্য আমরা উপরে নিলাম 1, দশমিকের পর 3টা অঙ্ক, 3টা শূন্য নিলাম। আর উপরের এই দশমিক তুলে দেওয়ার জন্য আমরা নিচে নিলাম একটা 1, দশমিকের পর একটা অঙ্ক, একটা শূন্য নিলাম। তো আমাদের উপরে থেকে যাচ্ছে 2 গুণন 1000, আর নিচে থাকতেছে 2 গুণন 10। এই দুই কাটা, এই 10 দ্বারা 1000কে কাটলে আমরা পাচ্ছি 100। 100কে আমরা লিখতে পারি 10-এর ওপর স্কোয়ার, অর্থাৎ এক্ষেত্রে আমাদের বৃত্তাকার স্কেলে ভাগ সংখ্যা হবে 10-এর ওপর স্কোয়ার। এক্ষেত্রে আমাদের বি নং অপশনটি সঠিক। এই প্রশ্নে আমাদের বলা হচ্ছে একটা স্ক্রু গজের বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 50 এবং বৃত্তাকার স্কেলটি সম্পূর্ণ একবার ঘোরালে একটি রৈখিক স্কেল বরাবর 0.5 মিলিমিটার দৈর্ঘ্য অতিক্রম করে। অর্থাৎ এটা হচ্ছে আমাদের পিসের মানটা, আর এটা হচ্ছে আমাদের বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। আমাদের বলা হচ্ছে লঘিষ্ঠ গণন কত মিলিমিটার। তো আমরা জানি এলসি সমান পিস ডিভাইডেড বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। এখানে পিসের মান হচ্ছে 0.5 মিলিমিটার, আর বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা কত, 50। তো 0.5কে 50 দ্বারা ভাগ করলে যেটা পাবো এটাই হবে আমাদের লঘিষ্ঠ গণন। তো আমরা এই ভাগটা করে ফেলি। তো এই ক্ষেত্রে আমরা এই মানটা পাচ্ছি 0.01 মিলিমিটার। আমাদের উত্তরটা চাওয়া হয়েছিল মিলিমিটার এককে কত, অর্থাৎ শুধু আমরা 0.01 বলবো। এক্ষেত্রে আমাদের বি নং অপশনটি সঠিক। এই এমসিকিউ প্রশ্নে আমাদের বলা হচ্ছে একটা স্ক্রু গজের বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা এ, ন্যূনাঙ্ক বি এবং স্ক্রু পিস সি হলে নিচের কোনটি সঠিক। আমরা জানি ন্যূনাঙ্ক সি সমান পিস ডিভাইডেড বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। এখানে আমাদের এলসি অর্থাৎ লেস্ট কাউন্ট বা ন্যূনাঙ্ক হচ্ছে বি, আমাদের এখানে পিসের মানটা হচ্ছে সি, আর বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে এ। তো এ কে আমরা এই পাশে নিয়ে আসি, সেক্ষেত্রে আমরা লিখতে পারি এ বি সমান সি। তো আমরা একটু দেখি এ বি সমান সি, অর্থাৎ এক্ষেত্রে আমাদের বি নং অপশনটি সঠিক। পরবর্তী এমসিকিউ প্রশ্নে আমাদের বলা হচ্ছে স্ক্রু গজের স্ক্রু এর সরণকে কি বলে। স্ক্রুর সরণকে বলা হয় পিস, অর্থাৎ রৈখিক দিকে যে সরণটা ঘটে তাকে আমাদের বলা হয় পিস। তো এই ক্ষেত্রে আমাদের সঠিক আনসারটি হবে ডি। পরবর্তী প্রশ্নে আমাদের বলা হচ্ছে নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী দুইটি প্রশ্নের উত্তর দাও। আমাদের বলা হচ্ছে পিস 0.5 মিলিমিটার এবং লঘিষ্ঠ গণন 0.01 মিলিমিটার বিশিষ্ট একটি স্ক্রু গজের সাহায্যে তারের ব্যাস 7.28 মিলিমিটার পাওয়া গেল। প্রথম প্রশ্ন আমাদের বলা হচ্ছে বৃত্তাকার স্কেলে ঘরের সংখ্যা কত। আমরা জানি লঘিষ্ঠ গণন এলসি সমান পিসের মান কত, 0.5 মিলিমিটার ডিভাইডেড বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। আমরা এটাকে এন দ্বারা প্রকাশ করলাম। এলসির মানটা আমাদের এখানে দেওয়া আছে 0.01 মিলিমিটার। তো আমরা লিখি 0.01 মিলিমিটার সমান 0.5 মিলিমিটার ডিভাইডেড বাই এন। এনকে আমরা এই পাশে নিয়ে আসি, তো আমরা লিখতে পারি এন সমান 0.5 মিলিমিটার ডিভাইডেড বাই 0.01 মিলিমিটার। আমাদের এই মিলিমিটার কাটা, তো 0.5কে যদি আমরা 0.01 দ্বারা ভাগ করি সেক্ষেত্রে আমরা মানটা পাচ্ছি 50, অর্থাৎ বৃত্তাকার স্কেলের ঘরের সংখ্যা হবে 50। আমাদের পরের প্রশ্ন বলা হচ্ছে তারের ব্যাস মাপার জন্য বৃত্তাকার স্কেলকে 7 বার ঘুরতে হবে। আপনারা একটু খেয়াল করে দেখেন, তারের ব্যাসটা ছিল 7.28। তার অর্থ আমরা যদি বৃত্তাকার স্কেলটা একবার ঘোরাই, খেয়াল করবেন বৃত্তাকার স্কেলটা একবার ঘোরালে আমাদের পরিধি বরাবর মানে দৈর্ঘ্যের দিকে আমাদের পিসের সমান দূরত্ব অতিক্রম হয়। অর্থাৎ আমরা যদি একবার ঘোরাই বৃত্তাকার স্কেলটা সেক্ষেত্রে আমাদের দূরত্ব অতিক্রম হবে 0.5 মিলিমিটার। তার মানে আমরা বলতে পারি 0.5 মিলিমিটার দূরত্ব অতিক্রমের জন্য আমাদের ঘুরতে হবে একবার। অর্থাৎ এখানে যে বৃত্তাকার স্কেলটা আছে এটা যদি আপনি একবার ঘোরান সেক্ষেত্রে আপনার রৈখিক স্কেল বরাবর দূরত্ব অতিক্রম হবে 0.5 মিলিমিটার। আমাদের এখানে দূরত্বটা দেওয়া আছে কত, 7.28। তার মানে আমরা বলতে পারি 0.5 মিলিমিটারের জন্য ঘুরতে হবে একবার। অতএব আমাদের 1 মিলিমিটার ঘোরার জন্য আমাদের ঘুরতে হবে 1/0.5 বার। আমাদের এখানে দূরত্বটা কত দেওয়া আছে, 7.28। তো আমরা এখানে লিখি 7.28 মিলিমিটার। এতর জন্য আমাদের ঘুরতে হবে 7.28 ডিভাইডেড বাই 0.5 বার, অর্থাৎ 7.28কে যদি আমরা 0.5 দ্বারা ভাগ করি সেক্ষেত্রে আমরা অ্যাপ্রক্সিমেটলি এটা 14 পাচ্ছি। অর্থাৎ আমাদের এই
ব্যাসের সমান মানটা পাওয়ার জন্য আমাদের 14 বার বৃত্তাকার স্কেলকে ঘুরতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের 2 নং অপশনটি সঠিক। আমাদের বলা আছে বৃত্তাকার স্কেলের অতিক্রান্ত ঘরের সংখ্যা 728। এটা একটু খেয়াল করে দেখেন, আমাদের এখানে এই যে বৃত্তাকার স্কেলটা আছে, একটু ভালোভাবে খেয়াল রাখবেন, বৃত্তাকার স্কেলের ঘর আছে, এই যে এরকম ঘর আছে, ধরে নিলাম এখানে আমাদের ঘর আছে n সংখ্যক, ধরে নিলাম এখানে ঘর আছে n সংখ্যক। তার মানে আমাদের এখানে আপনি যদি রৈখিক স্কেল বরাবর, এখানে কতটুকু দূরত্ব 0.5, তার মানে রৈখিক স্কেল বরাবর আপনি যদি 0.5 দূরত্ব পান, সেক্ষেত্রে আপনার বৃত্তাকার স্কেলে ঘর অতিক্রম হবে n সংখ্যক। তার মানে n এর জন্য আমাদের ঘর মানে রৈখিক স্কেল বরাবর দূরত্ব অতিক্রম করতেছি কত, 0.5 মিলিমিটার। তার মানে আমরা উল্টাভাবে বলতে পারি 0.5 মিলিমিটারের জন্য আমাদের ঘর অতিক্রম করতে হচ্ছে n সংখ্যক। আমাদের এখানে বলা হচ্ছে 7.28-এর জন্য কত ঘর অতিক্রান্ত করতে হবে। তো আমরা বলতে পারি 0.5 মিলিমিটার, মানে রৈখিক স্কেল বরাবর 0.5 মিলিমিটার দূরত্ব অতিক্রম করতে চাইলে আমাদের ঘর অতিক্রম করতে হচ্ছে, এন এর মান কত, আমাদের এন এর মান পাইছি 50, অর্থাৎ 50টা ঘর অতিক্রম করতে হচ্ছে। আপনি যদি রৈখিক স্কেল বরাবর 0.5 পেতে চান, সেক্ষেত্রে আপনাকে একবার ঘুরতে হবে, আর একবার ঘুরলে এখানে ঘর আছে কতগুলো, ঘর আছে n সংখ্যক। তার মানে আপনাকে 0.5 মিলিমিটারের জন্য ঘুরতে হবে একবার, সেক্ষেত্রে আপনাকে ঘর অতিক্রম করতে হচ্ছে 50টি, আর এই 50-এর মানটা আমরা আগেই নির্ণয় করেছি। তো এখানে আমাদের 1 মিলিমিটারের জন্য কত, 1 মিলিমিটার, তার জন্য আমাদের ঘুরতে হবে 50 ডিভাইডেড বাই 0.5টি। এবার আমাদের ঘুরতে হবে কতটুকু, 7.28। তো আমরা এখানে লিখি অতএব 7.28 মিলিমিটার, এর জন্য আমাদের ঘুরতে হবে 50 গুণন 7.28 ডিভাইডেড বাই 0.5। তো এখানে আমাদের এই 50কে 0.5 দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি 100, 100 দ্বারা এটাকে গুণ করলে আমরা পাচ্ছি 728। অর্থাৎ আপনাকে বৃত্তাকার স্কেল বরাবর 728টি ঘর অতিক্রম করতে হবে, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের 3 নং অপশনটি সঠিক। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি আমাদের সি নং অপশনটি সঠিক। পরবর্তী প্রশ্নের গ নং প্রশ্নে আমাদের বলা আছে স্লাইড ক্যালিপার্স দিয়ে পরিমাপকৃত গোলকের ক্ষেত্রফল নির্ণয় করো। তো আমরা একটু দেখি স্লাইড ক্যালিপার্স কোথায়, এখানে আমাদের এখানে বলা আছে স্লাইড ক্যালিপার্স দিয়ে দেখতে পেল ভার্নিয়ার স্কেলে মোট ভাগ সংখ্যা 10, প্রধান স্কেলে 9 ভাগ সংখ্যার সাথে মিলে যায়, অর্থাৎ এটা আমাদের n এর মান, এটা আমাদের n-1 এর মান। আবার সেই যন্ত্র দিয়ে গোলকের ব্যাস পরিমাপ করছে, খেয়াল রাখবেন প্রধান স্কেল মান হচ্ছে এত, অর্থাৎ এটা হচ্ছে আমাদের m এর মান, এটা হচ্ছে আমাদের ভার্নিয়ার সমাপতন ভির মান। আমাদের বলা হচ্ছে গোলকের ক্ষেত্রফল কত, যেহেতু ব্যাস পরিমাপ করছি তো আমরা লিখি ব্যাস সমান m প্লাস ভি গুণন ভিসি। এখানে সাইডে আমরা মানগুলো বের করে রাখি। m এর মান হচ্ছে আমাদের 15 মিলিমিটার, ভির মান হচ্ছে আমাদের 4, ভিসির মান হচ্ছে আমাদের s ডিভাইডেড বাই n, s এর মান হচ্ছে আমাদের 1 মিলিমিটার, আর n এর মান কত 10। তো এখানে আমরা পাচ্ছি 0.1 মিলিমিটার। তো এখানে আমরা মানগুলো বসাই, m এর মান পাইছি 15 যোগ ভির মান 4, আর এই ভিসির মানটা হচ্ছে আমাদের 0.1, পুরো এককটা হবে আমাদের মিলিমিটার এককে। তো এখানে আমরা পাচ্ছি 15.4 মিলিমিটার, এটা আমাদের ব্যাসের মান হলো। তো আমাদের বের করতে বলছে ক্ষেত্রফল কত, তো আমরা ব্যাসার্ধটা বের করে নেই, অতএব r সমান ব্যাস ডিভাইডেড বাই 2, 15.4 ডিভাইডেড বাই 2, 7.7 মিলিমিটার। আমরা জানি গোলকের ক্ষেত্রফল সমান a সমান পাই আর স্কোয়ার। তো আমরা মানগুলো বসিয়ে দেই, পাই আর এর মান হচ্ছে আমাদের 7.7, তার উপর দেবো স্কোয়ার। তো এই ক্যালকুলেটারের সাহায্যে আমরা এই মানটা নির্ণয় করি, এক্ষেত্রে এই মানটা আমরা পাচ্ছি 186.26 মিলিমিটার স্কোয়ার। এটা হবে আমাদের গোলকের ক্ষেত্রফল। এবার আমরা পরিমাপের ত্রুটি ও নির্ভুলতা সম্পর্কে আলোচনা করব। চূড়ান্ত ত্রুটি আমরা বলবো প্রকৃত মান থেকে আমরা পরিমাপ করে যে মানটা পাই সেই মানটা বাদ দিলে যে মানটা পাবো, এটা হবে আমাদের চূড়ান্ত ত্রুটি। অর্থাৎ ধরেন আমাদের প্রকৃত মান হচ্ছে 15 হওয়ার কথা ছিল, আপনারা পরিমাপ করে পাইছেন 14, তো ত্রুটি কত হবে, ত্রুটি হবে 15 মাইনাস 14। আবার যদি এমন হয় আমার পাওয়ার কথা ছিল 15, আমরা পেয়ে গেছি 16, হতেই তো পারে, সেক্ষেত্রে আপনারা 16 থেকে 15 বাদ দেবেন, তো সেক্ষেত্রে ত্রুটি কত হবে 1। অর্থাৎ মেইন কথা হচ্ছে মূল যে মানটা পাওয়ার কথা সেই মানটা আর আমরা হিসাব করে যে মানটা পাইছি, এই দুটার যেটা ডিফারেন্স, এই ডিফারেন্সটাকে আমরা বলবো চূড়ান্ত ত্রুটি। আর আপেক্ষিক ত্রুটি হবে এই চূড়ান্ত ত্রুটিকে আমরা প্রকৃত মান দ্বারা ভাগ করব। অর্থাৎ এক্ষেত্রে আমরা পাইছি কত 1, 1কে আমাদের ভাগ দিতে হবে 15 দ্বারা, অর্থাৎ 15 কারণে আমরা ত্রুটি পাইছি 1। তো এক্ষেত্রে আমাদের আপেক্ষিক ত্রুটি হবে 1-এর নিচে 15।
আর এটা যদি আপনারা শতকরায় প্রকাশ করতে চান তো সেক্ষেত্রে এর সাথে শুধু আমাদের 100% গুণ দিতে হবে, অর্থাৎ উপরে হবে আমাদের ত্রুটি আর নিচে হবে প্রকৃত মান গুণন 100%। আর এই ত্রুটি মানটা কখনো আপনারা নেগেটিভ নেবেন না, সব ক্ষেত্রে আপনার বড়টা থেকে ছোটটা বাদ দেবেন, আর নিচে সবসময় আমাদের নিতে হবে প্রকৃত মানটা। অর্থাৎ ধরেন বিষয়টা এরকম টাইপের, আমাদের পাওয়ার কথা ছিল 15, আমরা পাইছি 17, আমাদের বলছে শতকরা ত্রুটি কত, তো আমরা উপরে লিখবো 17 - 15 আর নিচে আমরা লিখব 15, অর্থাৎ নিচে আমরা সবসময় প্রকৃত মানটা লিখব গুণন 100%। এটা হবে আমাদের শতকরা ত্রুটি। এই প্রশ্নে আমাদের বলা আছে একটা দণ্ডের পরিমাপকৃত দৈর্ঘ্য হচ্ছে 25 সেন্টিমিটার, প্রকৃত মান হচ্ছে 20 সেন্টিমিটার হলে শতকরা ত্রুটি কত। আমরা জানি শতকরা ত্রুটি মানে উপরে নিতে হয় ত্রুটি আর নিচে নিতে হয় প্রকৃত মান। তো পাওয়ার কথা ছিল হচ্ছে 20, আমরা পাইছি 25, তাহলে ত্রুটি কত? ত্রুটি হবে 25 - 20। পাওয়ার কথা ছিল কত? 20, 20 হচ্ছে প্রকৃত মান, তো 20 নিতে হবে নিচে গুণন 100%। আমাদের যেহেতু শতকরা প্রকাশ করতে বলছে যেন 100% লিখলাম, উপরে পেলাম 5 আর নিচে হচ্ছে 20 গুণন 100%। এই ক্ষেত্রে আমরা 20 দ্বারা 100 কাটাকাটি করলে পাচ্ছি 5, 5 আর 5 গুণ করে পাচ্ছি 25, তার সাথে হবে পার্সেন্ট, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের ডি নং অপশনটি সঠিক। পরবর্তী প্রশ্নে আমাদের বলা আছে একটা দণ্ডের দৈর্ঘ্য হচ্ছে 12 ± 0.5। এটার অর্থ বোঝায় এর দৈর্ঘ্য হতে পারে 12 যোগ 0.05 অর্থাৎ 12.05, আবার হতে পারে 12 - 0.05 অর্থাৎ 11.95, অর্থাৎ এই দণ্ডের দৈর্ঘ্যটা 11.95 থেকে শুরু করে 12.05 এর মধ্যেই থাকবে, অর্থাৎ 11.95 ছোট হবে না এবং 12.05 বড় হবে না, এই রেঞ্জের মধ্যে আমাদের দৈর্ঘ্যটা থাকবে। আমাদের বলছে দৈর্ঘ্য পরিমাপের আপেক্ষিক ত্রুটি কত, একটু খেয়াল করে দেখেন 12-র জন্য আমরা ত্রুটি পাচ্ছি কত? 0.05, তাহলে আমাদের 1-এর জন্য কত হবে? তো দেখেন 12-র জন্য আমরা ত্রুটি পাচ্ছি 0.05, মানে আপেক্ষিক ত্রুটি। আমরা সূত্র কি দেখছিলাম? ওপরে নিতে হয় চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই প্রকৃত মান, তো চূড়ান্ত ত্রুটি কত? চূড়ান্ত ত্রুটিটাই হচ্ছে আমাদের 0.05 আর প্রকৃত মান কত? 12, তো আমাদের 12-র জন্য ত্রুটি হচ্ছে 0.05, তো 1-এর জন্য ত্রুটি কত হবে? 0.05 ডিভাইডেড বাই 12, এটাই মূলত আমাদের আপেক্ষিক ত্রুটি, অর্থাৎ ওপরে নিতে হচ্ছে ত্রুটি আর নিচে নিতে হচ্ছে প্রকৃত মান। এই মানটা আমরা পাচ্ছি 4.2 গুণন 10⁻⁻3, এটাকে আমরা অ্যাপ্রক্সিমেটলি লিখতে পারি 0.0042, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের ডি নং অপশনটি সঠিক। পরবর্তী প্রশ্নে আমাদের বলা আছে একটা তারের ব্যাসার্ধ পরিমাপে 1% ত্রুটি হলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয় আপেক্ষিক ত্রুটি কত। আপনারা একটা খেয়াল রাখবেন, ধরেন এক্স একটা রাশি, এই রাশিটা y⁴m z⁴n এভাবে আছে, মানে এক্সটা ওয়াই আর জেডের ওপর নির্ভরশীল, যেখানে ওয়াইয়ের ওপর পাওয়ার আছে m, জেডের ওপর পাওয়ার আছে n। তো ওয়াই পরিমাপের ত্রুটি যদি ডেল ওয়াই হয়, অর্থাৎ ধরেন বিষয়টা এরকম টাইপের, ওয়াইয়ের মান হচ্ছে 2.5 ± 0.5, এটা তো এই 0.5টাই আমাদের বোঝাচ্ছে ডেল ওয়াইয়ের মানটা, এটা যদি ওয়াইয়ের ক্ষেত্রে হয়। আবার জেড পরিমাপের আপেক্ষিক ত্রুটি যদি ডেল জেড হয়, আবার এক্স পরিমাপের আপেক্ষিক ত্রুটি যদি ডেল এক্স হয়, সেক্ষেত্রে আমরা লিখতে পারি ডেল এক্স ডিভাইডেড বাই এক্স ইজ ইকুয়াল টু ওয়াইয়ের ওপর পাওয়ার আছে কত? এম, তো এমকে লিখবেন সামনে, মডুলাস দিয়ে রাখবেন, মানে এম এর মান পজিটিভ নেগেটিভ যা হয় হোক আমরা সামনে সবসময় পজিটিভই নেব, গুণন ওপরে নেব ডেল ওয়াই ডিভাইডেড বাই ওয়াই, যেহেতু দুইটা রাশি ছিল মাঝখানে যোগ চিহ্ন দেব, এই জেডের ওপর পাওয়ার যেটা এটাকেও সামনে লিখবো, এটার সাথেও দেবো মডুলাস, গুণন আমাদের এখানে কত? উপরে লিখবো ডেল জেড আর নিচে লিখবো জেড। এখান থেকে দুই পাশে যদি আমরা শতকরা করি তাহলে সেক্ষেত্রে আমরা এই এক্সের আপেক্ষিক ত্রুটিটা পেয়ে যাব। যেমন একটা উদাহরণ আমি আপনাকে বলি, ধরেন যে সিলিন্ডারের আয়তন নির্ণয় করতে বলা হচ্ছে, তো আমরা জানি সিলিন্ডার আয়তন নির্ণয়ের সূত্র হচ্ছে ভি সমান পাই আর স্কোয়ার এইচ। আমাদের এখানে বলা আছে আর এর মানটা 2 ± 0.01 এত সেন্টিমিটার, আর এইচের মানটা আমাদের বলা আছে 3 ± 0.04 সেন্টিমিটার, আমরা ধরে নিলাম এগুলো। তো দেখেন আয়তন যখন আমরা নির্ণয় করতে যাচ্ছি, এই ভির মানটা আর এর ওপর নির্ভরশীল, এইচের ওপর নির্ভরশীল, তো আমরা যদি এমন লিখি ডেল ভি ডিভাইডেড বাই ভি সমান, তাহলে আর এর ওপর পাওয়ার আছে কত? 2, 2কে লিখতে হবে সামনে, গুণন ডেল আর ডিভাইডেড বাই আর যোগ এইচের ওপর পাওয়ার আছে কত? 1, 1 লিখতে হবে সামনে, গুণন ডেল এইচ ডিভাইডেড বাই এইচ। তো এখানে মানগুলো বসান, 2 গুণন ডেল আর, এই যে এইটুকুই বোঝাবে আমাদের ডেল আর এর মান, তো ডেল আর এর মানটা কত? 0.01
ডিভাইডেড বাই আর এর মান কোনটা, এইটুকু বোঝাবে আর এর মান। তো আর এর মান হচ্ছে আমাদের 2 যোগ 1 গুণন ডেল এইচ এর মান বোঝাবে এটা, অর্থাৎ 0.04 ডিভাইডেড বাই এটা বোঝাবে এইচ এর মান কত 3। তো দেখেন এই পুরোটা হিসাব করে তো একটা মান পাবো। তারপর যদি আমরা এটাকে শতকরায় চাই, অর্থাৎ আমাদের বলা ছিল আয়তন পরিমাপের আপেক্ষিক ত্রুটি কত, অর্থাৎ শতকরা আপেক্ষিক ত্রুটি কত, শতকরায় আমাদের নির্ণয় করতে বলা হচ্ছে। তাহলে আমরা কি কাজ করবো, এর সাথে শুধু আমরা 100% গুণ দেবো। 100% গুণ দিলে যে মানটা পাবো সেই মানটা হয়ে যাবে আমাদের শতকরা ত্রুটি। আর এই ম্যাথের ক্ষেত্রে আমাদের দেওয়া আছে পার্সেন্টেজ দেওয়া আছে। তো পার্সেন্টেজ দেওয়া থাকলে আপনারা খেয়াল রাখবেন এই পুরোটাই মূলত আমাদের এই পার্সেন্টেজের মান। এখানে আমাদের বলা আছে তারের ব্যাসার্ধ, তো তারের ব্যাসার্ধ ধরে নিলাম আর এর মান আমাদের বলা আছে কত পার্সেন্ট ত্রুটি, 1%। তার মানে এটা বোঝাচ্ছে ডেল আর ডিভাইডেড বাই আর গুণন 100%, এই মানটাই হচ্ছে আমাদের 1%। এই পুরোটাকে আমাদের রিপ্রেজেন্ট করতেছে এই 1% দ্বারা। আমাদের বলা হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় আপেক্ষিক ত্রুটি কত। তো আমরা ক্ষেত্রফলকে যদি এ দ্বারা প্রকাশ করি, আমরা লিখতে পারি ক্ষেত্রফল এ সমান পাই আর স্কোয়ার, আর এর উপর পাওয়ার কত 2। তো আমাদের লিখতে পারি আমরা এরকম যে ডেল এ ডিভাইডেড বাই এ গুণন 100% সমান ওই 2টা সামনে আসবে গুণন ওপরে হবে ডেল আর ডিভাইডেড বাই আর গুণন 100%। তো খেয়াল করেন এক্ষেত্রে আমাদের এই পুরোটার মান কত 1%, অর্থাৎ আমাদের দেখতে হবে 2 গুণন 1%, অর্থাৎ ক্ষেত্রফল নির্ণয়ের আমাদের আপেক্ষিক ত্রুটি হবে 2%। তো এক্ষেত্রে আমাদের বি নং অপশনটি সঠিক। এভাবে আমরা সহজেই আপেক্ষিক ত্রুটি শতকরায় পরিমাপ করতে পারি। পরবর্তী এমসিকিউ প্রশ্নে আমাদের বলা আছে একটা স্কেলে সর্বনিম্ন 1 মিলিমিটার মাপা যায়, এর পরিমাপের চূড়ান্ত ত্রুটি কত। তো যখন আপনারা দেখবেন যে সর্বনিম্ন মাপা যায় কতটুকু এটা দেওয়া আছে, সেক্ষেত্রে চূড়ান্ত ত্রুটি হবে এই সর্বনিম্ন যতটুকু মাপা যায় ডিভাইডেড বাই 2, অর্থাৎ 1 মিলিমিটার ডিভাইডেড বাই 2। তো এটাকে 2 দ্বারা ভাগ করলে আমরা লিখতে পারি 0.5 মিলিমিটার। তো এখানে আমাদের মিলিমিটারে দেওয়া আছে 0.1, তো এটা হবে না। 1 মিলিমিটার এটাও হবে না। তো আমরা সেন্টিমিটার এটাকে কনভার্ট করি, 10 দ্বারা ভাগ করি, সেক্ষেত্রে আমরা লিখতে পারি 0.05 সেন্টিমিটার, অর্থাৎ এক্ষেত্রে আমাদের সি নং অপশনটি সঠিক। 4 নং কুইজ প্রশ্নে আমাদের বলা আছে একটা বস্তুর দৈর্ঘ্য 7 ± 0.7 মিলিমিটার হলে দৈর্ঘ্য পরিমাপে শতকরা ত্রুটি কত। তো এই প্রশ্নের সঠিক আনসারটি আপনারা ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আবার আপনি কিন্তু চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ডিসকাশন গ্রুপে যুক্ত হয়ে আপনার কাঙ্ক্ষিত ম্যাথ সমস্যার সমাধান পেতে পারেন। পরবর্তী সিকিউ প্রশ্নে আমাদের বলা আছে গোলকটির ব্যাস নির্ণয়ে কোন যন্ত্রটি বেশি সূক্ষ্ম গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এক্ষেত্রে আমরা খেয়াল রাখবো আমাদের যন্ত্রটি যদি স্লাইড ক্যালিপার্স হয় সেক্ষেত্রে আমরা ভার্নিয়ার ধ্রুবক বের করব, যন্ত্রটি যদি আমাদের স্ক্রু গজ হয় সেক্ষেত্রে আমরা ন্যূনাঙ্ক বের করব। এরপর দেখব এই ভার্নিয়ার ধ্রুবক আর ন্যূনাঙ্কের মধ্যে কোন মানটা ছোট, যে মানটা ছোট সেই যন্ত্রটি হবে বেশি সূক্ষ্ম। তো আমরা একটু দেখি ভার্নিয়ার ধ্রুবকের ক্ষেত্রে আমাদের এন এর মান দেওয়া আছে 10, আর এক্ষেত্রে আমাদের n-1 এর মান হচ্ছে 9। আমাদের এখানে বলা আছে প্রধান স্কেলের পার্ট হচ্ছে 15 মিলিমিটার, এটা হচ্ছে আমাদের এম এর মান, অর্থাৎ এক্ষেত্রে মিলিমিটার এককে দেওয়া আছে। তো আমরা ভিসি সমান লিখি ভার্নিয়ার ধ্রুবক ভিসি সমান এস ডিভাইডেড বাই এন। এস এর মান হবে আমাদের 1 মিলিমিটার আর এন এর মান হচ্ছে আমাদের এখানে 10। তো এখানে আমরা পাচ্ছি 0.1 মিলিমিটার, এটা হবে আমাদের ভার্নিয়ার ধ্রুবকের মান। এবার আমরা ন্যূনাঙ্ক একটু হিসাব করি। ন্যূনাঙ্কের ক্ষেত্রে একটু খেয়াল করে দেখি, আমাদের স্ক্রু গজের ক্ষেত্রে প্রধান স্কেলে পার্ট হচ্ছে 15 আর আমরা ব্যাস পাইছি কত 15.44। তো আমরা লিখি ব্যাস সমান এল প্লাস সি গুণন এলসি। আমরা একটু মানগুলো বসাই। ব্যাসের মান আমাদের দেওয়া আছে 15.44, প্রধান স্কেল পার্ট এটার মান আমাদের দেওয়া আছে 15, সির মান হচ্ছে আমাদের বৃত্তাকার স্কেলে ভাগ সংখ্যা অর্থাৎ 44। তো আমরা এখানে লিখি 44 গুণন এলসির মানটা আমরা নির্ণয় করব। তো পরের লাইনে আমরা লিখতে পারি 15 যোগ আছে এবার শেষে বিয়োগ হবে, তো 15.44 বিয়োগ 15 সমান 44 গুণন এলসি। পরের লাইনে আমরা লিখতে পারি 0.44 সমান 44 গুণন এলসি। তো এখানে আমরা লিখতে পারি এলসি সমান 0.44 ডিভাইডেড বাই 44। এই দশমিক তুলে দেওয়ার জন্য নিচে আমরা নিলাম একটা 1, 2টা অঙ্ক আছে 2টা শূন্য নিলাম। তারপর আমাদের এই 44 কাটা 1কে যদি 100 দ্বারা ভাগ করি 0.01 মিলিমিটার। তো আপনারা একটু খেয়াল করে দেখেন আমাদের ভিসির মানটা ছিল 0.1 মিলিমিটার আর এলসির মানটা 0.01 মিলিমিটার। তো এই দুটার মধ্যে মান কিন্তু আমাদের এলসির মানটা ভিসির চেয়ে ছোট।
তো এই ক্ষেত্রে আমাদের স্ক্রু গজটা সবচেয়ে বেশি সূক্ষ্ম, অর্থাৎ আমরা বলতে পারি ব্যাস নির্ণয়ে স্লাইড ক্যালিপার্স এবং স্ক্রু গজের মধ্যে স্ক্রু গজ এই যন্ত্রটাই সবচেয়ে বেশি সূক্ষ্ম। পরবর্তী সিকিউ প্রশ্নে আমাদের বলা আছে বর্গাকার বস্তুটি ক্ষেত্রফল নির্ণয়ে কত শতাংশ ত্রুটি হতে পারে। তো আমরা একটু খেয়াল করে দেখি, আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমাদের দৈর্ঘ্যের মান দরকার। তো আমরা এখানে দেখি এটা আমাদের এম এর মান, এটা আমাদের ভির মান, আমাদের ভিসির মানের ক্ষেত্রে এটা আমাদের এন, এটা আমাদের এন মাইনাস ওয়ান, এটা আমাদের এস এর মান। তো আমরা একটু লিখি যে দৈর্ঘ্য সমান এম প্লাস ভি গুণন ভিসি। আমাদের এই মানগুলো বসে, এম এর মান হচ্ছে 15, ভির মান হচ্ছে 16, আর ভিসির মান কত, এস ডিভাইডেড বাই এন, এস এর মান 1 মিলিমিটার ডিভাইডেড বাই 20। তো আমরা এখানে লিখবো 1 এর নিচে 20 এত মিলিমিটার। তো পুরো মানটা আমরা পাচ্ছি 15.8 মিলিমিটার। এটা হবে আমাদের দৈর্ঘ্য। আমাদের বলা আছে পরিমাপের ত্রুটি 5%, অর্থাৎ আমাদের ত্রুটিটা হবে দৈর্ঘ্যের 5%, অর্থাৎ 15.8 এর 5%। তো এটাকে যদি আমরা 5% বের করি সেক্ষেত্রে আমরা মানটা পাচ্ছি 0.79 এত মিলিমিটার। অর্থাৎ আমাদের দৈর্ঘ্য হতে পারে 15.8 প্লাস মাইনাস 0.79 মিলিমিটার, এটা আমাদের দৈর্ঘ্য হতে পারে। আমাদের বলা আছে ক্ষেত্রফল নির্ণয়ে কত শতাংশ ত্রুটি হতে পারে। তো আপনারা এই ম্যাথটা দুইভাবে করতে পারেন। আপনাদের বইয়ে যে নিয়মটা দেওয়া আছে, আপনারা সর্বোচ্চ দৈর্ঘ্য বের করে নেবেন, সর্বনিম্ন দৈর্ঘ্য বের করে নেবেন। অর্থাৎ আমরা লিখব দৈর্ঘ্য সমান কত, যে 15.8 এত মিলিমিটার। তাহলে এখান থেকে আমরা ক্ষেত্রফল বের করে নেই, অতএব ক্ষেত্রফল সমান, এটা কিন্তু আপনাদের বইয়ের নিয়ম। তাহলে ক্ষেত্রফল সমান হবে এটা তো বর্গাকার বস্তু, তাহলে 1 বাহুর উপর স্কোয়ার। তো এখানে দেখতে হবে 15.8 তার উপর স্কোয়ার, এটা হবে আমাদের ক্ষেত্রফল। তো এই মানটা আমরা পাচ্ছি 249.64 এত মিলিমিটার স্কোয়ার, এটা হবে আমাদের ক্ষেত্রফলের মানটা। আর সর্বোচ্চ দৈর্ঘ্য কত হবে, সর্বোচ্চ দৈর্ঘ্য সমান আমরা লিখতে পারি 15.8 যোগ 0.79, এটা হতে পারে আমাদের সর্বোচ্চ দৈর্ঘ্য। সেক্ষেত্রে এই দুটো যদি আমরা যোগ করি সেক্ষেত্রে আমরা পাচ্ছি 16.59 মিলিমিটার, এটা হতে পারে আমাদের সর্বোচ্চ দৈর্ঘ্য। সেক্ষেত্রে আমরা লিখি সর্বোচ্চ ক্ষেত্রফল কত হয়, বাহুর উপর স্কোয়ার, অর্থাৎ 16.59 তার উপর স্কোয়ার। ক্যালকুলেটরের সাহায্যে এই মানটা আমরা বের করি, পাচ্ছি 275.22 মিলিমিটার স্কোয়ার। আবার সর্বনিম্ন দৈর্ঘ্য বের করে, সর্বনিম্ন দৈর্ঘ্যটা বের করে নেই। সর্বনিম্ন দৈর্ঘ্য এটা আমাদের হবে 15.8 মাইনাস 0.79, এখানে আমরা মানটা পাচ্ছি 15.01 মিলিমিটার। সেক্ষেত্রে আমাদের সর্বনিম্ন ক্ষেত্রফল হবে 15.01 তার উপর স্কোয়ার। মানটা আমরা পাচ্ছি 225.30 মিলিমিটার স্কোয়ার। তো এই সাইডের অংশটুকু আমরা একটু মুছিয়ে দেই। তো একটু খেয়াল করে দেখেন, আমাদের এখানে ক্ষেত্রফলের ত্রুটি কতটুকু হচ্ছে। আমাদের পাওয়ার কথা ছিল 249.64, যেখানে আমরা সর্বোচ্চ পেতে পারি 275.22 অথবা সর্বনিম্ন পেতে পারি 225.30। তাহলে আমরা ক্ষেত্রফলের ত্রুটিটা বের করে নেই। ক্ষেত্রফলের ত্রুটি এই 275.22 থেকে আমরা 249.64 বাদ দেব। 275.22 মাইনাস 249.64, তাহলে এই মানটা কত পাচ্ছি 25.58, এটা আমরা পাচ্ছি। অথবা আমরা কত পেতে পারি 249.64 থেকে আমরা বাদ দেবো 225.30। তো আমরা লিখি 249.64 মাইনাস 225.30। তো এই মানটা আমরা ক্যালকুলেটরের সাহায্যে নির্ণয় করি। সেক্ষেত্রে আমরা মানটা পাচ্ছি
24.34। তো আমরা একটু দেখি দুইটা ত্রুটির মধ্যে কিন্তু আমাদের এই ত্রুটিটা সবচেয়ে বড়, অর্থাৎ আমরা সবসময় বড় ত্রুটিটা নিয়ে কাজ করব। তো আমাদের ক্ষেত্রফল এটা হওয়ার কথা ছিল, আমরা ত্রুটি পাচ্ছি কত 25.58। তো শতকরা ত্রুটি হবে, আমরা এই মানটা পাচ্ছি কত 25.58 ডিভাইডেড বাই পাওয়ার কথা ছিল কত 249.64 গুণন 100%। তো এই ক্ষেত্রে আমরা এই মানটা পাবো 10.24%। এটাই হচ্ছে আমাদের বর্গাকার বস্তুটির ক্ষেত্রফল নির্ণয়ের শতকরা ত্রুটি। আপনারা যদি এই ম্যাথটা এমসিকিউ আকারে সলভ করতে চাইতেন সেক্ষেত্রে কি ঘটনা ঘটতো, আমাদের দেখেন আমাদের এখানে দৈর্ঘ্যটা দেয়া আছে কত, এল এর মান দেয়া ছিল 15.8 প্লাস মাইনাস কত 0.79। এটা আমরা যদি এমসিকিউ আকারে করতে চাইতাম, এক্ষেত্রে আমাদের ডেল এল এর মান হচ্ছে এটা 0.79। আমাদের বের করতে বলেছে ক্ষেত্রফল, তো ক্ষেত্রফল ডেল এ ডিভাইডেড বাই এ গুণন 100%, এটা আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। তো এটা সমান আমরা লিখবো, ক্ষেত্রফল বার করতে গেলে কি আমাদের উপরে স্কোয়ার আসতেছে, ওই স্কোয়ারটাকে আমরা সামনে লিখলাম, এরপরে উপরে লিখলাম আমরা ডেল এল ডিভাইডেড বাই এল গুণন 100%। তো খেয়াল করে দেখেন মানগুলো বসান, এখানে লিখলাম 2, ডেল এল এর মানটা কত 0.79, আর নিচে আমাদের এল এর মান কত 15.8 গুণন 100%। চেক করে দেখেন এই মানটা কত আসে, দেখেন এই মানটা আমাদের আসতেছে 10%, অর্থাৎ এক্ষেত্রে আমাদের ক্ষেত্রফল নির্ণয় শতকরা ত্রুটি হবে 10%। তো চাইলে আপনি এই যে লাল কালিতে যেগুলো লিখছি এটা দিয়েও এই ম্যাথটা সলভ করতে পারেন, কিন্তু আপনাদের বইয়ের যে নিয়মটা এটা কিন্তু আমি এইখানে যে বিস্তারিত প্রসেসটা লিখছি এটা আপনাদের বইয়ের নিয়ম। তো আমার পরামর্শ থাকবে যদি এটা সিকিউ আকারে আসে তো আপনারা সেক্ষেত্রে বইয়ের নিয়মটাকেই ফলো করবেন, আর যদি এমসিকিউ আকারে আসে সেক্ষেত্রে আপনারা এই যে শর্টকাট যেটা দেখালাম এইভাবে আপনারা এই ম্যাথটা সলভ করতে পারেন। আশা করছি এই অংশে আর কোনো সমস্যা নেই। দীর্ঘ সময় ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এছাড়া আপনি আমাদের হোয়াটসঅ্যাপ ডিসকাশন গ্রুপে যুক্ত হয়ে পড়াশোনা সংক্রান্ত আপনার বিভিন্ন সমস্যার সমাধান পেতে পারেন। আপনার সময় সুন্দর কাটুক।